আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে বোটানির ১০ম অধ্যায় উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারে। তো আজকের ক্লাসে আমরা এ অধ্যায়ের দাগানো লাইনগুলা কনসেপ্ট এবং টেকনিকের সমন্বয়ে যতটা সম্ভব সহজ করে পড়া যায় ইনশাআল্লাহ দাগানো লাইনগুলা কাভার করার চেষ্টা করব। তো চ্যাপ্টারটা খুবই সহজ, একটু জাস্ট আমাদের দায়িত্ব হচ্ছে বুঝে বুঝে পড়তে হবে, তাহলে একটাবার পড়ার পরে আমার সাথে ক্লাসটা করার পরে রিভিশন দিবা, এরপরে আরেকটা বার ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে আয়ত্তে থাকবে। আর লাস্টে একটাবার কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করবা ইনশাআল্লাহ, পুরোটাই আয়ত্তে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা যেহেতু উদ্ভিদ প্রজনন দেখতেছি, প্রথমে আমরা দেখি যে প্রজনন কয় প্রকার। প্রজনন প্রধানত প্রজননকে দুইটা ভাগে ভাগ করা যায়, তবে পার্থেনোজেনেসিসটাকে যদি আমরা এর মধ্যে ধরি তাহলে তিন প্রকার বলা যায়। দেখো, প্রজননে যৌন প্রজনন আছে, অযৌন প্রজনন আছে, অ্যান্ড আরেকটা টাইপের প্রজনন আছে যেখানটায় কোনো গ্যামেটের প্রয়োজন হয় না, মানে নিষেকের প্রয়োজন হয় না, ওইটা হচ্ছে পার্থেনোজেনেসিস। এটা সম্পর্কেও সামনে আলোচনা আছে, দেখলে বুঝতে পারবা। তো যৌন প্রজনন এবং অযৌন প্রজনন এটা দেখার পরে আমরা পার্থেনোজেনেসিস দেখব, তারপর সামান্য একটু আলোচনা, তাহলে এই চ্যাপ্টারটা শেষ, বেশি না। আচ্ছা, তারপর দেখো, ফুল হলো উদ্ভিদের বংশ বিস্তারের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটপ। এই যে আমরা ফুলকে অপরকে শুভেচ্ছা জানানোর জন্য ব্যবহার করি বা একে অপরকে খুশি করার জন্য ব্যবহার করি, কিন্তু এখান থেকে ইন্টারেস্টিং কথা হচ্ছে ফুল কিন্তু প্রজননের জন্য বিশেষায়িত একটা অঙ্গ। তাহলে তুমি ভেবে দেখো যে প্রজননের জন্য বিশেষায়িত একটা অঙ্গ, অর্থাৎ প্রজনন অঙ্গ দিয়ে একজন আরেকজনকে শুভেচ্ছা জানানো হচ্ছে, প্রজনন অঙ্গ দিয়ে একজন আরেকজনকে খুশি করার চেষ্টা করা হচ্ছে। হাউ ফানি, তাই না? আচ্ছা, কাটুক, সেরকমই কাটতে থাকুক সময়। রেণুথলি বা পরাগরেণুর পরিস্ফুটন। ফুলের তৃতীয় স্তবক হচ্ছে পুংজনস্তবক। আচ্ছা, ফুলের তৃতীয় স্তবক হচ্ছে পুংজনস্তবক। ফুলের ৩ নম্বর স্তবক কোনটা? পুংজনস্তবক। পুংজনস্তবক এক বা একাধিক পুংকেশর নিয়ে গঠিত হয়। আচ্ছা, প্রতিটা পুংকেশরের নিচে দণ্ডাকার পুংদণ্ড এবং মাথায় স্ফীত পরাগধানী নিয়ে গঠিত। আচ্ছা, এটা আমরা একটু চিত্র থেকে দেখে নিব, তারপর এই জায়গাটায় পড়ায় আসবো, তাহলে সুবিধা হবে এটা বুঝতে। দেখো, ফুলের তৃতীয় স্তবক হচ্ছে পুংস্তবক, তাই না? এটা বুঝলাম। এখন পুংস্তবক হচ্ছে এক বা একাধিক পুংকেশর নিয়ে গঠিত হবে। এই যে এরকম পুংকেশর একটা বা একের অধিক থাকতে পারে। তো পুংকেশরের দিকে আমরা যদি দেখি, এর এই দণ্ডের মতো যে একটা অংশ আছে, এটা হচ্ছে পুংদণ্ড, এবং মোচাকৃতির যে অংশটা, এইটা টোটালটার নাম হচ্ছে পরাগধানী। ওকে, পরাগধানীর এই যে দুইটা পার্ট মাঝখানের এই যোজনী, অর্থাৎ কাইন্ড অফ লিঙ্কিং এর মতো কাজ করতেছে না, পরাগধানীর যে দুইটা পার্ট, এই দুইটা পার্টকে যোগ করতেছে, এই জন্য নাম হয়েছে যোজনী। ওকে, তো এখান থেকে চিত্রটা একটু খাতায় আঁকবা, ঠিক আছে? এই চ্যাপ্টারে চিত্র একটু এঁকে এঁকে প্র্যাকটিস করতে হবে, তাহলে খুব ভালোভাবে মাথায় সেট থাকবে। চিত্র এঁকে এঁকে পড়বা, তাহলে দেখবা যে ওই চিত্রটা তোমার মনে থাকবে, আর আলটিমেটলি পড়াটাও ইজি হয়ে যাবে। এই চিত্রটাও একটু আঁকবা খাতায়, হ্যাঁ? আচ্ছা, তো আমরা একটু চিত্র দেখে নিলাম, এখন পড়ায় আসো। দেখো, ইজি হয়ে গেছে ব্যাপারটা, যে ফুলের তৃতীয় স্তবক হচ্ছে পুংস্তবক, এবং পুংস্তবকে এক বা একাধিক পুংকেশর থাকতে পারে। প্রতিটা পুংকেশরে যে নিচে দণ্ডাকার যে অংশটা, ওইটা হচ্ছে পুংদণ্ড, আর পুংদণ্ডের ওপরের দিকে স্ফীত অংশ হচ্ছে পরাগধানী। হ্যাঁ, পুংদণ্ডের মাথায় স্ফীত অংশ হচ্ছে পরাগধানী। পরাগধানীর যে দুইটা খণ্ড দেখলাম, দুইটা খণ্ডের মাঝখানে কি আছে? যোজনী আছে, এটা তো দেখলাম আমরা। হ্যাঁ, আচ্ছা, এখন আরেকটা ব্যাপার আসো, আমরা যদি পরাগধানী থেকে একটা অংশ কেটে নিই, মনে করো মাঝ বরাবর আমরা পরাগধানী থেকে কেটে নিলাম, তো কেটে নিলে আমরা যে অংশটা দেখতে পাবো মাইক্রোস্কোপিক অবশ্যই,
এমনি তো দেখতে পাবো না, মাইক্রোস্কোপিক চিত্রটা আমরা দেখতে পাবো এরকম, অনেকটা দাঁতের মতো দেখতে। এই 4 কোণা বিশিষ্ট এরকম অংশ দেখতে পাবো আমরা। এর প্রতিটা কোণায়, 4 কোণার প্রতিটা কোণায় তুমি এরকম কোষ দেখতে পাবা, 4টা কোষ। 4 কোণায় 4টা কোষ দেখতে পাবা। এদের নাম হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ। এদের নাম কি? এদের নাম হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ। ওকে, এদের নাম হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ। এখন এই কথাটা তুমি যদি একটু ভেঙে দেখো, আর কি, আর কি শব্দের অর্থ কি? আর কি শব্দের অর্থ হচ্ছে আদি। আর কি শব্দের অর্থ হচ্ছে আদি। সুতরাং তুমি এই শব্দ থেকে বুঝতে পারতেছো যে এইখান থেকেই কাহিনী শুরু হবে। এই আর্কিস্পোরিয়াল কোষ থেকেই কাহিনীর সূচনাটা হবে। আর্কিস্পোরিয়াল কোষ আলটিমেটলি কি হয় দেখো, আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হয়ে দেয়াল কোষ এবং পুংজনন মাতৃকোষে কনভার্ট হয়। এই যে আর্কিস্পোরিয়াল কোষ আমরা দেখে ফেললাম। এই যে যে পরাগধানী থেকে আমরা যদি একটা অংশ কেটে নিই, তাহলে 4 কোণা বিশিষ্ট যে অংশ পাবো, তার প্রতিটা কোণায় একটা করে আর্কিস্পোরিয়াল কোষ থাকবে। এই আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হয়ে দেয়াল কোষ এবং পুংজনন মাতৃকোষ গঠন করবে। ঠিক আছে, দেয়াল কোষ এবং পুংজনন মাতৃকোষ গঠন করবে। দেয়াল কোষ এবং পুংজনন মাতৃকোষ গঠন করবে। এখন এই যে জনন মাতৃকোষ, আমরা যারা কোষ বিভাজন চ্যাপ্টার সম্পর্কে একটু ধারণা আছে, কোষ বিভাজন চ্যাপ্টারের ক্লাস কিন্তু অলরেডি আমি নিয়েছি, অনেকেই ক্লাস করেছো, আর এমনিও ধারণা আছে আশা করি। তো কোষ বিভাজন চ্যাপ্টারে তোমরা দেখেছো যে জনন মাতৃকোষ যেটা, ওইটা সাধারণত ডিপ্লয়েডই হয়ে থাকে। জনন মাতৃকোষ থেকে পরবর্তীতে মিওসিস প্রক্রিয়ায় কিন্তু বিভাজন হয়। এই যে জনন মাতৃকোষে কি হয়, মিওসিস বিভাজন হয়। মিওসিস বিভাজনের মাধ্যমে কি হবে, এখান থেকে আলটিমেটলি পরাগ রেণু উৎপন্ন হবে। কিন্তু এইখানে ঘটনাটা কীরকম ঘটে আমি একটু বলি। এই যে পুংজনন মাতৃকোষ, এইখানে মিওসিস বিভাজনের মাধ্যমে এরকম চারটি পরাগরেণু উৎপন্ন হয়। 4টি পরাগরেণু যখন একসাথে থাকে তখন আমরা এটাকে বলি পোলেন টেট্রাড। ওকে, প্রথম অবস্থায় কি হয়, মিওসিস বিভাজনের মাধ্যমে জনন মাতৃকোষ থেকে পলেন টেট্রাড গঠিত হয়। কেন পলেন টেট্রাড বলতেছি, কারণ 4টা রেণু একসাথে থাকে, বুঝতে পারতেছো? 4টা রেণু একসাথে থাকতেছে, এই কারণে পলেন শব্দের অর্থ হচ্ছে এখানে রেণু। হ্যাঁ, এইবার পরবর্তীতে কি হয়, এই 4টা আলাদা আলাদা হয়ে যায়। এই 4টা পরবর্তীতে এইভাবে আলাদা আলাদা হয়ে যায়, আর একসাথে থাকে না। তখন এটাকে আমরা আলটিমেটলি পলেন নামে ডাকতে পারি। ওকে, আবার কিছু কিছু ক্ষেত্রে এরা আলাদা না হয়ে, কিছু কিছু ক্ষেত্রে এরা আলাদা না হয়ে এই একসাথেই থেকে যায়, আলাদা না হয়ে একসাথেই থেকে যায়। তাদেরকে আমরা বলে থাকি পলেনিয়াম। হ্যাঁ, তাদেরকে আমরা বলি পলেনিয়াম। বুঝতে পারছি? তাহলে আমরা আরেকটা বার যদি একটু রিভিউ করি, যে কি দেখলাম, আর্কিস্পোরিয়াল কোষ থেকে দেয়াল কোষ সৃষ্টি হলো এবং জনন মাতৃকোষ সৃষ্টি হইল, পুংজনন মাতৃকোষ, তাই না? পুংজনন মাতৃকোষে মিওসিস হইল, মিওসিস হওয়ার মাধ্যমে এখান থেকে রেণু তৈরি হইল, তাই না? পুং রেণু তৈরি হইল, রাইট? পরাগ রেণু তৈরি হইল। কিন্তু ওরা কি হয়, পরাগ রেণু কি একটা উৎপন্ন হয় না, 4টা উৎপন্ন হয়। ওই 4টা একসাথে থাকে, এজন্য আমরা ওইটাকে বলতেছি পলেন টেট্রাড, রাইট? পলেন টেট্রাড বলতেছি। পলেন টেট্রাডগুলা পরবর্তীতে পৃথক হয়ে গেলে তখন আমরা এটাকে পলেন বলবো, আর যদি পৃথক না হয় তাহলে বলবো পলেনিয়াম। ওকে, দ্যাটস ইট। এখন আমরা পড়াতে চলে আসি। ও আচ্ছা, আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দেই, পড়াতে যাওয়ার আগে আমরা একটু আরেকটা জিনিস ক্লিয়ার করি। যে তোমার মনে হতে পারে যে ভাই, আর্কিস্পোরিয়াল কোষ থেকে তো দেয়াল কোষ এবং এই যে মাতৃকোষ, এই দুটা হইল, দেয়াল কোষ এবং জনন মাতৃকোষ সৃষ্টি হইল, কেন একসাথে দুইটা সৃষ্টি হলো, এরা থাকবে কিরকম, এদের গঠনটা যদি আমরা দেখি কিরকম থাকে দেখো। এদের ভেতরে জনন মাতৃকোষ থাকবে, ভেতরের দিকে থাকবে জনন মাতৃকোষ এবং তাকে ঘিরে দেয়াল কোষগুলা থাকবে। দেয়াল কোষগুলা জনন মাতৃকোষকে এইভাবে 3 থেকে 5টা স্তরে ঘিরে রাখবে। ঠিক আছে,
একদম সেন্টারে থাকবে হচ্ছে জনন মাতৃকোষ, আর দেয়াল কোষগুলা একে ঘিরে রাখবে, ঠিক আছে। দেয়াল কোষগুলার একদম ভেতরের যে স্তরটা, ভেতরের যে লেয়ারটা, এটার নাম হচ্ছে ট্যাপেটাম। এটার নাম হচ্ছে ট্যাপেটাম। এই ট্যাপেটামটা কি করে? ট্যাপেটাম খুবই দানশীল, দয়ালু, খুবই দয়ালু। দেখে যে ভেতরের এই যে জনন মাতৃকোষ, এর পুষ্টির প্রয়োজন, এ যখন বিভাজিত হবে এর পুষ্টির প্রয়োজন, তাই না? তো এই ট্যাপেটাম ভাবে যে আমি আর কি কি করব, একটা মানুষ না খেতে পেয়ে মরে যাচ্ছে, তার পুষ্টির প্রয়োজন, আমি এ জীবন রেখে কি লাভ, যা আমাকে খেয়ে একটু পুষ্টি নাও। তো ও কি করবে? বিগলিত হয়ে যাবে, ট্যাপেটাম বিগলিত হবে, বিগলিত হয়ে এই যে জনন মাতৃকোষ তাকে পুষ্টি সরবরাহ করবে। তাহলে জনন মাতৃকোষ পুষ্টি পেয়ে থাকে কোথা থেকে? এই যে দেয়াল কোষের যে একদম ভেতরের স্তর, অর্থাৎ ট্যাপেটাম, এইখান থেকে পুষ্টি পেয়ে থাকে, বুঝছো? এখান থেকে যা যা দেখার দরকার ছিল আমরা দেখে ফেলছি, এবার আমরা রিডিং পড়ব, তাহলে ক্লিয়ার হয়ে যাব। দেখো একদম ইজি হয়ে যাবে জিনিসগুলো। দেখো এইটুকু তো আমরা দেখে ফেলছি, এবার দেখো পরিণত পরাগধানী অনেকটা 4 কোণ বিশিষ্ট। ওই যে দেখলাম পরাগধানী থেকে আমরা একটা স্লাইড কেটে নিয়েছিলাম, 4 কোণ বিশিষ্ট অংশ দেখতে পাইছি। প্রতিটা কোণায় কি আছে? প্রতি কোণে আর্কিস পোরিয়াল কোষ পাইছি আমরা, প্রতি কোণে আর্কিস পোরিয়াল কোষ পাইছি। এবার কি দেখছি? আর্কিস পোরিয়াল কোষ, আর্কিস পোরিয়াল কোষ থেকে দেয়াল কোষ সৃষ্টি হয় এবং জনন মাতৃকোষ সৃষ্টি হয়, দেয়াল কোষ সৃষ্টি হয় এবং জনন মাতৃকোষ সৃষ্টি হয়। জনন মাতৃকোষ পরবর্তীতে এই যে বিভাজন হয় এগুলা পরে আসে। আর তার আগে ওই যে যেটা বললাম যে জনন মাতৃকোষ থাকে হচ্ছে সেন্টারে, আর তাকে ঘিরে রাখে হচ্ছে দেয়াল কোষগুলা। 3 থেকে 5 স্তর, 3 থেকে 5টা স্তরে দেয়াল কোষগুলা জনন মাতৃকোষকে ঘিরে রাখে, এটা আমরা দেখে ফেলছি। প্রাচীরের সবচেয়ে ভেতরের স্তর কোনটা? ট্যাপেটাম, দেখলাম তো। ট্যাপেটাম কি করে? ট্যাপেটাম হচ্ছে জনন মাতৃকোষকে পুষ্টি দিয়ে থাকে। এই যে ট্যাপেটাম বিগলিত হয়ে পরিস্ফুটনরত পরাগরেণুর পুষ্টি সাধন করে থাকে, তাই না? আচ্ছা, এবার দেখো 4টি পরাগরেণু, ওই যে মিওসিস বিভাজনের মাধ্যমে 4টি পরাগরেণু সৃষ্টি হয়েছিল, তারা যখন 4টা একসাথে ছিল তখন আমরা তাদেরকে কি বলতেছিলাম? পলেন টেট্রাড বলতেছিলাম, তাই না? এই যে 4টি পরাগরেণু একসাথে হালকাভাবে লাগানো অবস্থায় থাকে, এদেরকে বলতেছি পরাগ চতুষ্টয় বা পলেন টেট্রাড, ওকে। তবে পরিণত অবস্থায় পরাগরেণুগুলা পরস্পর থেকে আলাদা হয়ে যায়, তখন আমরা এটাকে বলবো পলেন, ওকে। আচ্ছা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তারা আলাদা না হয়ে, ওই যে যেটা দেখাইছি যে আলাদা না হয়ে কিছু কিছু ক্ষেত্রে একই সাথে থাকে, ইউনাইটেড, একসাথে থাকে, তখন আমরা তাদেরকে পলেন না বলে বলি থাকি হচ্ছে পলেনিয়াম, ওকে। কাদের কাদের ক্ষেত্রে? এই যে অর্কিডেসিয়া, অ্যাসক্লেপিডেসিয়ার ক্ষেত্রে এরকম দেখা যায় তাদেরকে আমরা পলেনিয়াম বলি, ওকে। তাহলে এখান থেকে যা যা ছিল এইটুকু, এতটুকু পর্যন্ত আশা করি ভালোভাবে আমরা বুঝতে পারছি। এবার এই যে পরাগরেণুটা সৃষ্টি হইল, আমরা পলেনটা পাইলাম, পলেনটা কীরকম থাকে? আমরা এর আগে গঠন ভালোভাবে দেখছি, আমরা দেখলাম আর্কিস্পোরিয়াল কোষ কোত্থেকে আসতেছে, ও আর্কিস্পোরিয়াল কোষ কেমনে কি করতেছে, এটা আমরা কাহিনী দেখলাম। তারপর দেয়াল কোষ এবং জননমাতৃ কোষ তারা একসাথে কিভাবে থাকতেছে এটা আমরা দেখলাম। এখন এই যে লাস্টে কাহিনী শেষে যেটা উৎপন্ন হইল পরাগরেণু, পরাগরেণুটা কিরকম থাকে এটা একটু দেখতে হবে না? এটা না দেখলে হবে? এটা একটু দেখবো এখন আমরা। আচ্ছা, এটাও আমরা একটু চিত্র থেকে দেখব, তাহলে ইজি হয়ে যাবে জিনিসটা। দেখো, পরাগরেণু সেন্টার পয়েন্টে থাকে, এই যে। আচ্ছা, একটা জিনিস আগে ক্লিয়ার করি, পরাগরেণু যেটা হয়েছিল মিওসিস বিভাজনের মাধ্যমে হয়েছিল না? 2n থেকে মিওসিস বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড হয়েছিল কিনা? হ্যাপ্লয়েড হয়েছিল। তো এই যে হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটা কি হয় জানো? এরাও একটু বিভাজিত হয়, এরা বিভাজিত হয়ে 2টা নিউক্লিয়াসে পরিণত হয়। একটা থাকে হচ্ছে একটু ছোট নিউক্লিয়াস, আর একটা হয় একটু বড় নিউক্লিয়াস। তো এই যে যে বড় নিউক্লিয়াসটা, ওইটাকে আমরা বলবো নালিকা নিউক্লিয়াস, এটাকে আমরা বলবো নালিকা নিউক্লিয়াস, এবং ছোট নিউক্লিয়াস যেটা, ওইটাকে আমরা বলবো, ছোট নিউক্লিয়াসটাকে আমরা বলবো জনন নিউক্লিয়াস, ওকে।
তো এখন এই যে জনন নিউক্লিয়াস এবং নালিকা নিউক্লিয়াস, এরা কি পরাগরেণুরই কোষ, পরাগরেণুরই নিউক্লিয়াস এটা, তাই না? তো এদেরকে প্রোটেক্ট করার জন্য দুইটা ত্বক থাকে। পরাগরেণুর দুই ধরনের ত্বক থাকে। একটা হচ্ছে ভেতরের যে ত্বকটা, ভেতরের যে ত্বকটা দেখতে পারতেছো, এই যে এই ভেতরের ত্বকটা খুবই মসৃণ হয়ে থাকে, খুবই মসৃণ, বেশি একটা শক্ত না, এরকম একটা ত্বক ভেতরেরটা। এই ভেতরের যে ত্বক, এইটা সেলুলোজ দিয়ে নির্মিত হয়। কি দিয়ে? সেলুলোজ দিয়ে নির্মিত হয়, ঠিক আছে? আর বাইরে আরেকটা লেয়ার থাকে, বাইরে আরেকটা যে ত্বক, এই যে দেখতে পারতেছো, এটা কিন্তু মসৃণ না, এটা একটু খর্বিতর কাইন্ড অফ, এটা একটু অমসৃণ এবং এটা শক্ত কাইন্ড অফ হয়ে থাকে। হ্যাঁ, এটা শক্ত একটা ত্বক। তো এই যে বাইরের যে ত্বকটা, এইটার নাম হচ্ছে এক্সাইন। এটার নাম কি? এক্সাইন। বাইরের ত্বকটার নাম হচ্ছে এক্সাইন। এক্সাইন কথাটা আসছে কোত্থেকে দেখো, এক্সিট মানে কি বাহির না, ওই এক্সিট এক্সাইন, এক্সিট এক্সাইন, এরকম কথাটা আসছে এভাবে। হ্যাঁ, তো এক্সাইন হচ্ছে বাইরের ত্বক। তো ভেতরের যেটা দেখালাম ওইটা সেলুলোজ নির্মিত, সেলুলোজ নির্মিত ভেতরের যে ত্বকটা, এইটার নাম কি? এটার নাম হচ্ছে ইনটাইন। ওকে। আর বাইরের যে ত্বক এক্সাইন, এইখানে প্রধান পদার্থ হচ্ছে স্পোরোপলিনিন, ঠিক আছে? এদের ক্ষেত্রে প্রধান পদার্থ হচ্ছে স্পোরোপলিনিন, স্পোরোপলিনিন। ওকে, তাহলে কি দেখলাম? ভেতরের ত্বকটার নাম হচ্ছে ইনটাইন, যেখানে প্রধান হচ্ছে সেলুলোজ। আর বাইরের ত্বকটার নাম হচ্ছে এক্সাইন, যেখানে প্রধানত স্পোরোপলিনিন থাকে। ওকে, আচ্ছা। এখন আরেকটা ব্যাপার দেখো, এটুকু ক্লিয়ার করে দেই। মাঝে মাঝে দেখা যায় যে এই যে বাইরের যে লেয়ারটা, অর্থাৎ এক্সাইন যেটা, সেটা খুবই পাতলা হয়ে থাকে। মাঝে মাঝে এক্সাইনটা খুবই পাতলা হয়, পাতলা হয়ে এরকম ছিদ্রের মতো একটা গঠন সৃষ্টি করে। দেখো এই যে এই জায়গাটা দেখতে পারতেছো, এখানে কিন্তু বাইরের যে ত্বকটা এক্সাইন, সেটা খুবই পাতলা, খুবই পাতলা হওয়ার কারণে ইনটাইনটা অর্থাৎ ভেতরের যে ত্বকটা, সেটা কিন্তু এখান থেকে টাচ করা যাচ্ছে, বা ভেতরের যে ত্বকটা সেটা প্রায় দেখা যাচ্ছে। এইটার নাম হচ্ছে জনন রন্ধ্র বা জনন ছিদ্র। এটার নাম হচ্ছে জনন রন্ধ্র বা জনন ছিদ্র। ওকে, এই যে জনন রন্ধ্র বা জনন ছিদ্র, এইটা দিয়ে অনেক সময় কি হয়, ভেতরের যে ইনটাইন আছে, ইনটাইনটা এই জনন রন্ধ্র দিয়ে নালিকার মতো বের হয়ে আসে বৃদ্ধি পেয়ে। হ্যাঁ, ইনটাইনটা কি করে, যে জায়গা যেহেতু পাইছি আর বসে থাকবো কি, চলে যায়। ওই যে দেখবা যে কিছু কিছু ক্ষেত্রে যখন জ্যামে পড়ে মানুষ, মোটর সাইকেল যারা চালায়, দেখবা যে মোটর সাইকেলের যে মানে বাইকাররা কি করে, জ্যামে কিন্তু তারা আটকা থাকে না, একটু জায়গা পাইলেই, সরু জায়গা পেলেই ওখান দিয়ে ঢুকায় দেয়, ওখান দিয়ে চালানো শুরু করে দেয়, অনেকে ফুটপাতের উপর দিয়ে চালানো শুরু করে দেয়। এরকমই ইন টাইম দেখতেছে যে জায়গা যেহেতু পাইছি, বসে থেকে কী লাভ, চলে যায়, চালানো শুরু করি। এই জন্য ও কী করবে, নালিকা বের করবে, এইভাবে নলের মতো এরকম বৃদ্ধি পাইতে থাকবে, বৃদ্ধি পেয়ে এরকম নালিকার সৃষ্টি করবে। এইটার নাম হচ্ছে, দেখো এই যে ইনটাইনটা এইভাবে বৃদ্ধি পাইছে, যেহেতু জায়গা পাইছে, বসে থেকে কী লাভ, হ্যাঁ, নাম হয়েছে পরাগ নালিকা। ঠিক আছে, ইনটাইনটা এইভাবে বৃদ্ধি পেয়ে পরাগ নালিকা গঠন করে। বুঝতে পারছো? আচ্ছা, পরাগ নালিকার কাজ কি কি? খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে পরাগ নালিকার, সামনে আমরা এটা দেখব। আর এখন এখান থেকে যা যা পড়ার দরকার ছিল তা আমরা দেখে ফেলছি। এখন চলো লাইনগুলা দেখি, আমরা একটু দেখবা যে একদম প্লেন ক্লিয়ার। বাইরের ত্বক যেটা দেখলাম এক্সাইন, বাইরের ত্বকটা কি দেখলাম এক্সাইন, ওইটা কীরকম ছিল, পুরু শক্ত, তাই না? পুরু শক্ত এক্সাইন ছিল। এক্সাইনে বিভিন্ন রাসায়নিক উপাদান থাকে, এর মধ্যে প্রধান উপাদান কী ছিল, স্পোরোপলিনিন, রাইট? আর ভেতরের যে স্তর, ওইটার নাম কী ছিল, ইনটাইন।
ভেতরের স্তরটার নাম হচ্ছে ইনটাইন। ইনটাইনে প্রধানত কি ছিল? সেলুলোজ ছিল। এই যে ইনটাইন সেলুলোজ নির্মিত। আচ্ছা, এক্সাইন স্থানে স্থানে অত্যন্ত পাতলা থাকে। ওই যে দেখালাম আমরা যে ইনটাইন যেখানে পাতলা হয় ওইখানটায় ছিদ্রের মতো একটা গঠন সৃষ্টি হয়, ওইটাকে আমরা বলি জননরন্ধ্র। ওইটাকে আমরা বলি জননরন্ধ্র বা জনন ছিদ্র বা জার্মপোর। উদ্ভিদে এরকম মানে প্রতিটা পুংরেণুর ক্ষেত্রে এরকম 20টি মতন 20টি জার্মপোর থাকতে পারে এভাবে। ওকে, এই যে 20টি মতো জার্মপোর থাকতে পারে। পরাগরেণুতে সাধারণত একাধিক জার্মপোর থাকে, সাধারণত 20টা পর্যন্ত। তারপর এই যে নালিকা নিউক্লিয়াস, ইনটাইন বৃদ্ধি পাচ্ছে। এই যে ইনটাইন বৃদ্ধি পেয়ে জার্মপোর দিয়ে অর্থাৎ ওই যে জনন ছিদ্র দিয়ে বৃদ্ধি পেয়ে নালিকার আকারে বাড়তে থাকে। এই নালিকাকে আমরা বলি পলেন টিউব বা পরাগ নালিকা। এটাও আমরা দেখে ফেলছি। আচ্ছা, তারপর ওই যে নিউক্লিয়াস যেটা ছিল, যে হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটা ছিল, এই যে পরাগরেণুর যে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, ওইটা কি হয়? ওইটা বিভাজিত হয়ে দুইটা নিউক্লিয়াসে গঠন কনভার্ট হয়। বড় নিউক্লিয়াসটার নাম হচ্ছে নালিকা নিউক্লিয়াস আর ছোট নিউক্লিয়াসটার নাম হচ্ছে জনন নিউক্লিয়াস। ডান। আচ্ছা, আর দেখো এখানে কি বলছে যে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ কোনটা? এটা কি ভুল যাওয়ার কোনো চান্স আছে? দেখোই না তুমি, ওই যে জনন মাতৃকোষ থেকে মিওসিস বিভাজনের মাধ্যমে প্রথম যে হ্যাপ্লয়েড কোষ আমরা পাইছিলাম সেটা কি ছিল? পরাগরেণু ছিল, তাই না? তো এখানে কোনো সন্দেহ আছে যে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ পরাগরেণু? কোনো সন্দেহ আছে? নাই। তাহলে ডান, আমাদের এই পৃষ্ঠাও ডান। তো আমরা আচ্ছা এইটুকু দেখো, পুং গ্যামেটোফাইটের অন্তর্ভুক্ত কে কে? প্রথম কথা, পুং গ্যামেটোফাইট তুমি অলওয়েজ মনে রাখবা যে গ্যামিট কীরকম হয়। গ্যামিট অলওয়েজ হ্যাপ্লয়েড হয়ে থাকে। যেইখানেই তুমি গ্যামেট কথাটা দেখবা বুঝবা যে এখানে হ্যাপ্লয়েড বিষয়ে আলোচনা আছে। তো দেখো পুং গ্যামেটোফাইটে যারা যারা আছে সব কিন্তু হ্যাপ্লয়েড জিনিসপাতি। পরাগরেণু হ্যাপ্লয়েড, নালিকা নিউক্লিয়াস হ্যাপ্লয়েড, জনন নিউক্লিয়াস হ্যাপ্লয়েড, পরাগ নালিকা ওইটাও কিন্তু ওই যে পরাগরেণুরই অংশ, তাই না? পরাগরেণুর যে ইনটাইন অংশ ওইটা বৃদ্ধি পাচ্ছে। তো এইগুলার সমন্বয়ে গঠিত হচ্ছে পুং গ্যামেটোফাইট। আর পুং গ্যামেটোফাইট হচ্ছে স্পোরোফাইটের উপর নির্ভরশীল। কীরকম? আচ্ছা, আরেকটা কথা বলি। যেমন বললাম যে গ্যামেট কথা যে এখানে পাবা বুঝবা যে এখানে হ্যাপ্লয়েড বিষয় বলা হয়েছে। আর তুমি যেখানে স্পোর কথাটা দেখবা বুঝবা যে এখানে ডিপ্লয়েড কথা বলা হয়েছে। ঠিক আছে? স্পোর বলতে সেখানে ডিপ্লয়েড বিষয়ে আলোচনা আছে, আর গ্যামেট বলতে বুঝবা সেখানে হ্যাপ্লয়েড বিষয়ে আলোচনা আছে। তো এই যে স্পোরোফাইটের উপর গ্যামেটোফাইট কিভাবে নির্ভরশীল হচ্ছে, তুমি ভাবো একটা উদ্ভিদের মধ্যেই তো এই যে ঘটনাগুলো ঘটবে, তাই না? তো তুমি দেখো আর্কিস্পোরিয়াল কোষ থেকে পরবর্তীতে আমরা জনন মাতৃকোষ পাচ্ছিলাম, দেয়াল কোষ পাচ্ছিলাম। জনন মাতৃকোষ বিভাজিত হয়ে মিওসিস প্রক্রিয়ায় সৃষ্টি করতেছিল পরাগরেণু, যেটা হচ্ছে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ, তাই না? যেটা প্রথম আমরা হ্যাপ্লয়েড কোষ পাচ্ছিলাম। তাহলে তুমি এর সূচনাটা তুমি যদি দেখো কোথা থেকে আসলো? ওই যে পরাগধানীর আমরা কেটে দেখলাম যে 4টা কোণা বিশিষ্ট একটা অংশ ছিল, প্রতি কোণায় আর্কিস্পোরিয়াল কোষ ছিল। ওরা সবাই ডিপ্লয়েড ছিল কিনা? আর্কিস্পোরিয়াল কোষ, একটা উদ্ভিদের দেহ কোষগুলা ডিপ্লয়েড না? ডিপ্লয়েড। তাহলে ওগুলা থেকেই তো পরবর্তীতে এই আর্কিস্পোরিয়াল কোষ আসলো। আর্কিস্পোরিয়াল কোষ থেকে পরবর্তীতে দেয়াল কোষ, জনন মাতৃকোষ পাইলাম। জনন মাতৃকোষ থেকে পরবর্তীতে আমরা হ্যাপ্লয়েড কোষ পাইলাম। তো যদি জনন মাতৃকোষ না থাকতো কোথা থেকে আসতো এই হ্যাপ্লয়েড কোষ? জনন মাতৃকোষ থেকেই তো বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড কোষ পাইছি। জনন মাতৃকোষ না থাকলে তো আর পাইতাম না। তাইলে কি স্পোরোফাইটের উপর নির্ভরশীল কিনা? বুঝতে পারছো? হ্যাপ্লয়েড কোষ তাহলে স্পোরোফাইটের উপর নির্ভরশীল কিনা? অবশ্যই নির্ভরশীল। আচ্ছা,
তাহলে পুং গ্যামেটোফাইট স্পোরোফাইটের উপর নির্ভরশীল। আচ্ছা, সেমভাবে স্ত্রী গ্যামেটোফাইটও কিন্তু স্পোরোফাইটের উপর নির্ভরশীল। সেম কাহিনী, ওইখানেও যে এক্সপ্লেনেশনটা দিলাম ওইখানেও সেম এক্সপ্লেনেশন। সামনে আবার এই লাইনটা পাবো, এজন্য আগেই বলে রাখলাম। আচ্ছা, তো আমরা পুং গ্যামেটের যে গঠনটা, সামগ্রিক ব্যাপার আমরা দেখে ফেলছি। এখন আমরা ডিম্বকে প্রবেশ করতেছি। এখন ডিম্বাণু বিষয়ে আমরা পড়াশোনা করব। এখন আমরা একটু 2টা মিনিট ইনভেস্ট করে একটা চিত্র দেখব, তাহলে এই চিত্রটা দেখার পর পড়াগুলো খুব সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি একটু চিত্রটা এঁকে নেই। এইটা হচ্ছে গর্ভমুণ্ড, এঁকে নিলাম। এইটা হচ্ছে গর্ভাশয়। ওকে, গর্ভমুণ্ড গর্ভাশয় আঁকা হয়ে গেল। এইবার দেখো, এই যে এই অংশটা হচ্ছে গর্ভমুণ্ড আর এইটা হচ্ছে গর্ভাশয়। ওকে, বুঝতে পারছো? এবার দেখো, গর্ভাশয়ের ভেতরে একটা কোষ থাকবে। এইখান থেকে ডিম্বকের উৎপত্তি হবে। গর্ভাশয়ের মধ্যে যে কোষ থেকে ডিম্বকের উৎপত্তি হবে ওই কোষটার নাম হচ্ছে অমরা। ঠিক আছে, এই কোষটার নাম কি? এই কোষটার নাম হচ্ছে অমরা। ওকে, দেখে রাখো, কাজে লাগবে এগুলা। এই কোষটার নাম হচ্ছে অমরা। এবার তাহলে ডিম্বক উৎপন্ন হবে এখান থেকে। আমার আঁকা জোকার স্কিল খুবই বাজে, তাও যেটা করা যায় এটাতে দেখি, যতটুকু পারা যায় আর কি। আচ্ছা, ডিম্বক আমরা পাইলাম, এটা মনে করো ডিম্বক। এই যে ছিদ্রটা দেখতে পারতেছো, এইটা হচ্ছে ডিম্বক রন্ধ্র। ওকে, এটা কি? ডিম্বক রন্ধ্র। আচ্ছা, এইবার এই যে ডিম্বক, ডিম্বকের ভেতরে কি তৈরি হবে? ভ্রূণথলি তৈরি হবে। ওকে, ভ্রূণথলি। এই জায়গাটায় কচি করে একটা ভ্রূণথলি তৈরি হইল, এটার নাম কি? আর পাশে কি লেখা লাগবে আবার? আচ্ছা, লিখাই দিই, ভ্রূণথলি। ভ্রূণথলি। ওকে, এবার ভ্রূণথলিকে ঘিরে রাখবে কিছু কোষ, এইভাবে এইভাবে এইভাবে। মানে এই যে আশেপাশে যত জায়গা আছে টোটাল জায়গায় ভ্রূণথলিকে ঘিরে রাখবে এই কোষগুলা। আমি আর অত লিখলাম না, অত আঁকলাম না আর কি, বুঝে নিও। তো এই কোষগুলার নাম হচ্ছে নিউসেলাস। নিউসেলাস বা এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ভ্রূণ পোষক কোষ। ভ্রূণ পোষক। কেন ভ্রূণ পোষক বলা হচ্ছে? দেখো, ভ্রূণথলির আশেপাশে থাকতেছে, তো ভ্রূণথলির আশেপাশে হচ্ছে এই কোষগুলা রয়েছে, এজন্য এদেরকে বলা হচ্ছে ভ্রূণ পোষক। ওকে, গট ইট? আচ্ছা, তাহলে একটা মোটামুটি চিত্র আমরা দেখতে পাইলাম, একটা ধারণা পাইলাম। এখন তোমার কথা হচ্ছে ভ্রূণথলির ভেতরে যে ভ্রূণ তৈরি হবে, ভ্রূণ তৈরির যে কার্যক্রমগুলা, সেটা তো আর্কিস্পোরিয়াল কোষ থেকে তৈরি হবে। আর্কিস্পোরিয়াল কোষ দিয়ে কাহিনী শুরু হবে, তাই না? যেটা আমরা পুং রেণু তৈরির ক্ষেত্রেও দেখছিলাম যে আর্কিস্পোরিয়াল কোষ দিয়েই কিন্তু কাহিনী শুরু হয়েছিল। তাহলে এখন এইখানে আর্কিস্পোরিয়াল কোষ কই? সেটা প্রশ্ন, আমাদের একটা বড় প্রশ্ন। আর্কিস্পোরিয়াল কোষ আসবে কোথা থেকে? দেখো, এই যে নিউসেলাস বা ভ্রূণ পোষক কোষ রয়েছে না অনেকগুলা, এর মধ্য থেকে যে কোনো একটা কোষ, এর মধ্য থেকে যে কোনো একটা কোষ মোটামুটি পুষ্টি গ্রহণ করে খেয়ে দিয়ে মোটা তাজা হবে। মানে বোঝানোর স্বার্থে বলতেছি আর কি, একটু শক্তিশালী হবে, মোটা তাজা হবে, খেয়ে দিয়ে পুষ্টি নিয়ে সে বলবে যে ভাই আমি নিউসেলাস, আমি হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ। ঠিক আছে, নিউসেলাস কোষের মধ্যে যে কোনো একটা
যে কোনো একটা কোষ আর্কিস্পোরিয়াল কোষ রূপে আত্মপ্রকাশ করবে। বুঝতে পারছো? সেটা হইতে পারে এটা এটা যে কোনো একটা নিউক্লিয়াসের কোষ আর্কিস্পোরিয়াল কোষ রূপে আত্মপ্রকাশ করবে। বুঝতে পারছো? তাহলে মনে করো যে এই কোষটা ধরো যে আর্কিস্পোরিয়াল কোষ রূপে আত্মপ্রকাশ করলো। তো আর্কিস্পোরিয়াল কোষটা কীরকম? ডিপ্লয়েড না? অবশ্যই ডিপ্লয়েড। তাহলে আর্কিস্পোরিয়াল কোষ থেকে ওই যে আগের বারের মতো কি হবে? দেয়াল কোষ সৃষ্টি হবে। দেয়াল কোষ আর হচ্ছে স্ত্রী জনন মাতৃকোষ সৃষ্টি হবে, তাই না? স্ত্রী জনন মাতৃকোষ। এবার স্ত্রী জনন মাতৃকোষে সেমভাবে মিওসিস হবে। আমরা বইয়ে চলে যাই, চলো। এই যে দেখো, ডিম্বকে যে আর্কিস্পোরিয়াল কোষটা হইল, নিউসেলাসের যে কোনো একটা কোষ আর্কিস্পোরিয়াল কোষ রূপে আত্মপ্রকাশ করলো। এই যে আর্কিস্পোরিয়াল কোষ, এখান থেকে কি কি পাচ্ছি আমরা? দেয়াল কোষ এবং হচ্ছে জনন মাতৃকোষ। এই যে দেয়াল কোষ এবং জনন মাতৃকোষ পাচ্ছি। এইবার এই যে স্ত্রী জনন মাতৃকোষ, এইটা মিওসিস বিভাজনের মাধ্যমে সেমভাবে ওই যে চারটা, পুরুষের ক্ষেত্রেও আমরা কি দেখছিলাম? চারটা পুংরেণু তৈরি করছিল। এইখানেও চারটা স্ত্রী রেণু তৈরি করবে। কিন্তু এইখানটায় একটা কাহিনী আছে। পুরুষের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম? যে টেট্রাড গঠন হয়েছিল, মনে আছে? চারটা পলেন একসাথে ছিল, তখন আমরা ওইটাকে টেট্রাড বলতেছিলাম। কিন্তু এই জায়গাটা একটু ডিফারেন্স আছে। সেটা কি? আমরা একটু আরেকটা চিত্র দেখব, তাহলে একটু ভালো বুঝতে পারবো। এই জায়গাটা দেখো, দেখো মিওসিস বিভাজনের মাধ্যমে একটা, দুইটা, তিনটা, চারটা স্ত্রী রেণু তৈরি হয়েছে। হ্যাঁ, স্ত্রী রেণু মাতৃকোষ থেকে চারটা হ্যাপ্লয়েড স্ত্রী রেণু তৈরি হয়েছে। এটা সবগুলা কিন্তু হ্যাপ্লয়েড। কিন্তু এইখানে যে কাহিনীটা হয়, তিনটা কোষ নষ্ট হয়ে যায়। তিনটা নষ্ট হয়ে যায় এবং একটি বেঁচে থাকে। তিনটি নষ্ট হয়ে যায় এবং একটি বেঁচে থাকে। এই যে যেটা বেঁচে থাকলো, বুঝছো? এই যে যেটা বেঁচে থাকলো, এইটা একবার মাইটোসিস করে দুইটাতে কনভার্ট হয়। এটা অবশ্যই হ্যাপ্লয়েড, এটাও হ্যাপ্লয়েড। ওকে, এই দুইটা আবারও নিজেরা আবার মাইটোসিস করে। এই যে মাইটোসিস করে চারটা হয়, চারটা থেকে পরবর্তীতে মাইটোসিস করে আটটা হয়। এবার যখন আটটা উৎপন্ন হয়ে যাবে তখন একটু সাদা গোজার চেষ্টা করবে, মানে খুব সুন্দরভাবে সুসজ্জিত করার চেষ্টা করবে। যে দেখোই না, স্বাভাবিক পুরুষরা কিন্তু একটু অগোছালোই থাকে, কিন্তু নারীরা দেখা যায় যে বেশ গোছালো, সাজগোজ পছন্দ করে, বেশ শৃঙ্খলার মধ্য দিয়ে যায়। কিন্তু তুমি একটা পুরুষের ঘর দেখবা আর একটা নারীর ঘর দেখবা যে নারীর ঘর খুব সুন্দরভাবে সাজানো, খুব পরিপাটি, কিন্তু পুরুষের ঘর বেশিরভাগ ক্ষেত্রেই অগোছালো, পরিপাটি নয়, বিশৃঙ্খলা এরকম থাকে। এটা জগতের নিয়ম আর কি। তো এটা যেহেতু স্ত্রীরেণু, তো স্ত্রীরেণু এটাও একটু সুসজ্জিত হওয়ার চেষ্টা করবে। কীরকম দেখো, এর দুইটা পাশে, এ পাশে যাবে তিনটা, এ পাশে যাবে তিনটা। হ্যাঁ, যেই দিকে মনে রাখবা, যেই দিকে ডিম্বক রন্ধ্র অবস্থিত, ডিম্বক রন্ধ্রের দিকে, যেই পাশে ডিম্বক রন্ধ্র অবস্থিত, ডিম্বক রন্ধ্রের দিকে যে তিনটা কোষ থাকবে, ঠিক আছে? ডিম্বক রন্ধ্রের দিকে যে তিনটা কোষ থাকবে, তার মাঝখানের কোষটা হবে হচ্ছে ডিম্বাণু। ওকে, এবং পাশের যে দুইটা কোষ থাকবে, ডিম্বাণুর পাশের যে দুইটা কোষ থাকবে, ওরা হচ্ছে সহকারী কোষ বা সিনার্জিড কোষ। মাইন্ড ইট, ডিম্বক রন্ধ্রের পাশে যে তিনটা কোষ থাকবে, তাদের মধ্য থেকে মাঝখানেরটা হচ্ছে ডিম্বাণু হবে, ঠিক আছে? আর ডিম্বক রন্ধ্রের বিপরীত দিকে, অর্থাৎ ডিম্বক মূলের দিকে, ওই দিকটাই হবে হচ্ছে প্রতিপাদ কোষ। ওই দিকের যে তিনটা কোষ থাকবে তাদের নাম হবে প্রতিপাদ কোষ। ওকে, আচ্ছা, আর মাঝখানে যে দুইটা কোষ থাকবে এদের নাম হচ্ছে সেকেন্ডারি কোষ, সেকেন্ডারি নিউক্লিয়াস। এদের নাম সেকেন্ডারি নিউক্লিয়াস বা মেরু নিউক্লিয়াস।
মেরু নিউক্লিয়াস নাম কেন হয়েছে? এখন এইখানে আমি একটু এখন তো আমি বইয়ের যে ফর্মালভাবে বলা আছে এইটা বললাম, কিন্তু এইখানে একটা কাহিনী বলবো, তাহলে তোমার আরো ভালো মনে থাকবে। কাহিনীটা কিরকম, যে বাংলা সিনেমার মতো। দেখো না, বাংলা সিনেমাতে কি হয়, নায়িকা কোনো একটা জায়গায় ঘুরতে যায়, তখন নায়িকা বিপদে পড়ে। তো বিপদে পড়লে নায়ককে খবর দেওয়ার জন্য তার তো সঙ্গী থাকা লাগবে, তার সাথে বান্ধবী থাকা লাগবে। তো ওই রকমই ডিম্বকের এই যে দেখো, ডিম্বক বলতেছি, সরি, ডিম্বাণুর এই যে পাশে দুইটা সঙ্গী থাকবে, সঙ্গী সাথী। যদি ডিম্বাণু বিপদে পড়ে তখন নায়ককে একটু খবর দেওয়ার জন্য এই সঙ্গীরা হেল্প করবে। হুম। আর এরা হচ্ছে দর্শক, প্রতিপাদ ঘোষ এরা হচ্ছে দর্শক। হুম। এরা হচ্ছে টোটাল সিনেমাটা দেখতেছে। আর মেরু নিউক্লিয়াসের যে ব্যাপারটা, এদেরকে কেউই জায়গা জায়গা দেয়নি। এরা হচ্ছে নায়কের, মানে নায়িকার সঙ্গীও হইতে পারে না এরা, আবার এরা দর্শকও হতে পারে নাই। এদেরকে দুই মেরু থেকে তাড়াই দিছে। এরা এ মেরুতেও জায়গা পায় নাই, এ মেরুতেও জায়গা পায় নাই। এদেরকে বলছে যাও তোমরা সেপারেট, তোমাদের আমরা নিতে পারবো না, তোমরা যেখানে যাবা যাও। তো এরা দুজন আসছে, দুজন মাঝখানে পড়ে গেছে। তো দুজনে কিন্তু হ্যাপ্লয়েড, এও হ্যাপ্লয়েড এও হ্যাপ্লয়েড। দুজনকেই মেরুতে কোনো জায়গা দেয় নাই, এজন্য নাম হয়েছে মেরু নিউক্লিয়াস। মেরু থেকে আসছে এখানে, মেরুতে কোনো মেরুতে এদের জায়গা হয় নাই, এরা জায়গা পাইছে মাঝখানটায়, নাম হয়েছে মেরু নিউক্লিয়াস। তো এরা দুজন ভাবতেছে যে ভাই আমরা তো বিরাট অভাগা, আমাদেরকে কেউ নিল না, ও মেরুতেও আমাদের নিল না, এ মেরুর লোকেও আমাদের নিল না, তো আমরা আর কি করি, আমরা একটু মিলেমিশেই থাকি, আমরা তো না হলে বড্ড একা হয়ে গেলাম, আমরা একটু মিলেমিশেই না হয় থাকি। তো এরা যে কাজটা করবে, দুজনেই হ্যাপ্লয়েড, আমি কিন্তু বলছি দুজনেই হ্যাপ্লয়েড। তো এন প্লাস এন, মানে দুই হ্যাপ্লয়েড, দুজনে ওই যে মিলেমিশে থাকতে চাইবে, দুই হ্যাপ্লয়েড মিলে, দুই হ্যাপ্লয়েড মিলে 2n হয়ে যাবে, 2n হয়ে যাবে। এই জন্যই কিন্তু এদেরকে নাম দেওয়া হয়েছে সেকেন্ডারি নিউক্লিয়াস। এই যে দেখো, দুজন মিলে পরবর্তীতে এই যে পরবর্তী স্টেপে দুজন মিলে একাকার হয়ে যায়, 2n হয়ে যায়, এন এন মিলে 2n হয়ে যায়। বুঝতে পারছো ব্যাপারটা? তো আশা করি সামগ্রিক এই চিত্রটা তোমার মাথায় থাকবে। যদি মাথায় না থাকে তাহলে এই যে 5-7 মিনিট যাবৎ আমি যে চিত্রটা দেখালাম, এইটা বারবার 2 থেকে 3 বার দরকার হয় তুমি এই 5-7 মিনিটের ক্লাস করবা। আমিও যখন প্রথমবার এটা বুঝছিলাম, এই চিত্র কিন্তু আমার একবার মনে থাকে নাই, কয়েকবার প্র্যাকটিস করা লাগেছে আমার, তারপর আমি এটা বুঝতে পারছি। তো তোমার যদি এইটা মনে না থাকে, তুমি এই 5-7 মিনিট ক্লাস বারবার বারবার দেখো, বারবার প্র্যাকটিস করো, ইনশাল্লাহ মনে থাকবে। চিত্র যদি পারো তুমি এই চ্যাপ্টারের, তাহলে তুমি সব পারবা এই চ্যাপ্টারে। তো আমরা চলো এবার লাইনে চলে যাই, দাগানো লাইনগুলোয় চলে যায়, এখন পুরাই বুঝতে পারবো এখন। দেখো, ডিম্বকের অগ্রভাগে নিউসেলাসের একটি অংশ অনাবৃত থাকে, কারণ ত্বক এই অংশকে আবৃত করে না। এটি একটি ছিদ্রপথ বিশেষ, যাকে মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র বলে। দেখো, ওইটা আরেকটা বার আমরা দেখার চেষ্টা করি, চিত্রটা কইরে, ওয়েট, এই যে দেখো চিত্রটাই আবার একটু দেখি আমরা। এই যে এই অংশটা, এই অংশটাকে ত্বক আবৃত করে নাই, তো এই জায়গাটায় আমরা একটা রন্ধ্র পাচ্ছি, ওইটাই হচ্ছে ডিম্বক রন্ধ্র। যদিও একবার দেখাইছিলাম, তাও আরেকটা আবার একটু সুবিধার্থে দেখাই দিলাম আর কি। হুম। ও আর আরেকটা জিনিস আমি মিস করে গেছি, সেই সময় বলা উচিত ছিল আমার, সেটা কি, ডিম্বক রন্ধ্র, এই যে ডিম্বক রন্ধ্রের বিপরীত দিকে, ডিম্বক রন্ধ্রের বিপরীত পাশে এই যে অংশটা, ডিম্বক রন্ধ্রের ঠিক বিপরীত দিকে ডিম্বকের এই অংশটার নাম হচ্ছে ডিম্বক মূল। এই অংশটার নাম হচ্ছে ডিম্বক মূল। ওকে, ডিম্বক মূল, বা এটার ইংলিশ ইংলিশ টার্মটা হচ্ছে ক্যালাজা। ওকে, ডিম্বক মূল বা ক্যালাজা। আচ্ছা, সো ডিম্বক রন্ধ্রের ব্যাপারটা আশা করি আমরা এখন বুঝতে পারছি। এটার যে ইংলিশ টার্মটা, ডিম্বক রন্ধ্রের যে ইংলিশ টার্ম, এটা একটু দেখো, মাইক্রোপাইল। হ্যাঁ, ডিম্বক রন্ধ্রের ইংলিশ টার্মটা হচ্ছে মাইক্রোপাইল। আচ্ছা, আর এই ছকটা তো আমরা দেখে ফেলছি অলরেডি।
ডিপ্লয়েড স্ত্রী-রেণু মাতৃকোষটি মায়োসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে 4টা হ্যাপ্লয়েড স্ত্রী-রেণু তৈরি করে। হ্যাঁ, দেখছি আমরা এটা। 4টা স্ত্রী-রেণুর মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই 3টি নষ্ট হয়ে যায় এবং একটি কার্যকর হয়। হ্যাঁ, এটা আমরা দেখে ফেলছি অলরেডি। ডিম্বক নাড়ি, ডিম্বকের বোটার ন্যায় অংশকে বলা হয়ে থাকে ডিম্বক নাড়ি। দেখো এই যে এটা হচ্ছে ডিম্বক নাড়ি। ওকে, ডিম্বকের বোটার ন্যায় অংশটা হচ্ছে ডিম্বক নাড়ি। আর মাঝে মাঝে দেখা যায় যে এই ডিম্বক নাড়িটা ডিম্বক ত্বকের সাথে কানেক্টেড থাকে। এই যে কোনো কোনো প্রজাতিতে ডিম্বক নাড়ি ডিম্বক ত্বকের সাথে কানেক্টেড থাকে, শিরার মতো গঠন করে। এই যুক্ত অংশকে বলা হয়ে থাকে র্যাফি। ওকে, র্যাফি। আচ্ছা আচ্ছা, তারপর ডিম্বক নাভির যে ব্যাপারটা, এটা কি? ডিম্বক নাড়ি ডিম্বক ত্বকের যে জায়গাটায় কানেক্টেড থাকে, এই যে ডিম্বক নাড়ি ডিম্বকের যে অংশে কানেক্টেড থাকে ওইটাই হচ্ছে ডিম্বক নাভি। ওকে, নিউসেলাস, নিউসেলাস তো অলরেডি আমরা দেখেছি। নিউসেলাসের অপর নাম কি? ভ্রূণ পোষক টিস্যু। ত্বক দিয়ে ঘেরা প্রধান টিস্যু হচ্ছে নিউসেলাস। ওই যে ডিম্বকের যে ত্বক, ওইখানটায় প্রধান টিস্যুকে নিউসেলাস, তাই না? ডিম্বক ত্বক, ডিম্বক রন্ধ্র, এটা আমরা দেখেছি অলরেডি। ডিম্বকের অগ্রভাগে ত্বকের ছিদ্র অংশই হচ্ছে ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল। আচ্ছা, ডিম্বক মূল বা ক্যালাজা, এটাও আমরা দেখলাম। ভ্রূণথলি বা এমব্রায়ো স্যাক, ভ্রূণথলি বা এমব্রায়ো স্যাক, এটাও আমরা দেখেছি চিত্র থেকে। আমি বলছি না যে এই অধ্যায়ে তুমি জাস্ট একটু চিত্র সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে, তাহলে সব কিছু ইজি হয়ে যাবে, খুবই ইজি হয়ে যাবে। আচ্ছা, গর্ভযন্ত্র, গর্ভযন্ত্রের ব্যাপারটা একটু দেখায় আসি চলো। এই যে চিত্রটা দেখো, এখানটায় আমি কি বলছিলাম যে ডিম্বক রন্ধ্র যেদিকে থাকে ওই দিকে হচ্ছে ডিম্বাণু পাওয়া যায়, তাই না? ডিম্বক রন্ধ্র যেদিকে অবস্থিত ডিম্বাণু ওই দিকে অবস্থিত থাকবে। তো দেখো এইটা হচ্ছে ডিম্বাণু, আর এইটা এবং এইটা পাশের দুইটা হচ্ছে সহকারী কোষ বা সিনারজিড কোষ, সহকারী কোষ বা সিনারজিড। তো ডিম্বাণু এবং সহকারী কোষ, ডিম্বাণু এবং সহকারী কোষ এদেরকে একত্রে বলা হয়ে থাকে, ডিম্বাণু এবং সহকারী কোষ এদেরকে একত্রে বলা হয়ে থাকে এগ অ্যাপারেটাস, এদেরকে একত্রে বলা হয়ে থাকে এগ অ্যাপারেটস। ওকে, আচ্ছা, এই যে ও অ্যাপারেটাস বানানটা মনে হয় ভুল করছি, তাই না? যাই হোক, দেখাই তো পারছি। তো এটার বাংলা টার্মটা হচ্ছে গর্ভযন্ত্র, এগ অ্যাপারেটাস বা গর্ভযন্ত্র। দেখো গর্ভযন্ত্রের 3টা কোষের মধ্যে ভেতরের দিকে সবচেয়ে বড় কোষটা হচ্ছে ডিম্বাণু এবং বাইরের দিকের ছোট কোষ দুটা হচ্ছে সহকারী কোষ। সো সিনার্জিড কোষ অর্থাৎ সহকারী কোষ এবং ডিম্বাণু এদেরকে একত্রে বলা হয়ে থাকে এগ অ্যাপারেটাস বা গর্ভযন্ত্র। ওকে, প্রতিপাদ কোষ, এটা আমরা দেখেছি, প্রতিপাদ কোষ দেখেছি, ওই যে বিপরীত দিকে যে 3টা ওরা হচ্ছে প্রতিপাদ কোষ। সেকেন্ডারি নিউক্লিয়াস, সেকেন্ডারি নিউক্লিয়াস আমরা দেখেছি যে দুই মেরুতে যাদের জায়গা হয় না তারা কোথায় থাকে? মাঝখানে থাকে। আর ওরা নিজেরা বলে যে আমরা দুজনই তো অভাগা, তাই অভাগা দুজন একটু মিলেমিশেই থাকি। এজন্য ওরা কি করে? দুজন ফিউশন করে, এন এন মিলে 2n বানায়, তাই না? ডিপ্লয়েড হয়ে যায়। তো এই যে সেকেন্ডারি নিউক্লিয়াস হয়ে যায়। দুমেরু থেকে আগত এবং ভ্রূণথলির কেন্দ্রস্থলে অবস্থিত দুটি নিউক্লিয়াসকে মেরু নিউক্লিয়াস বলা হয়ে থাকে, তাই না? চিত্র থেকে খুবই সুন্দরভাবে দেখছি আমরা এটা। নিউক্লিয়াস দুটি মিলিত হয়ে যে একটি ডিপ্লয়েড নিউক্লিয়াস গঠন করে, এটার নামই হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। বুঝছো? দেখছো, তুমি জাস্ট চিত্র একটু মাথায় রাখলে একদম ইজি, পানি একদম। আচ্ছা, এই জায়গাটা একটু দেখে নিই। ভ্রূণথলির যে মেরু ডিম্বক রন্ধ্রের দিকে থাকে সে মেরুর 3টা নিউক্লিয়াসকে একত্রে এগ অ্যাপারেটাস বলে। দেখো, ভ্রূণথলির যে মেরু ডিম্বক রন্ধ্রের দিকে থাকে, আমি কি বলছি যে ডিম্বক রন্ধ্র যেই দিকে থাকে ওই দিকে ডিম্বাণু থাকে, আর ডিম্বাণুর পাশেই হচ্ছে সহকারী কোষ থাকে। তো দেখো, সহকারী কোষ এবং ডিম্বাণু এদের একত্রে এগ অ্যাপারেটাস বলে না, তাই না? ওইটাকে এগ অ্যাপারেটাস বলে, ওই 3টাকে একত্রে। তো এরা কোন দিকে থাকবে? ডিম্বক রন্ধ্র যেদিকে ওই দিকে। বুঝছো?
ডিম্বাণুর দুই পাশে দুটি নিউক্লিয়াসকে বলা হচ্ছে সিনার্জিড বা সাহায্যকারী নিউক্লিয়াস। ওই যে নায়িকা বিপদে পড়লে নায়ককে ডাকবে কারা? এই সহকারীরা, তাই না? ভ্রূণথলির যে মেরু ডিম্বক মূলের দিকে থাকে। ডিম্বক মূল কি দেখাইছি না? ডিম্বক রন্ধ্রের বিপরীত পাশে হচ্ছে ডিম্বক মূল থাকে। ক্যালাস আবার ডিম্বক মূল, এই যে চিত্র থেকে দেখালাম একটু আগে। তো ডিম্বক মূলের ওই দিকে থাকবে হচ্ছে প্রতিপাদ নিউক্লিয়াস বা প্রতিপাদ কোষ। ওকে, আচ্ছা। তারপর এই জায়গাটা দেখো, বিকশিত ভ্রূণথলি হলো 8 নিউক্লিয়াস এবং 7 কোষের একটি গঠন। এইটা কেন বলছে 8 নিউক্লিয়াস 7টা কোষ? কেমন হয়ে গেল না? না, একদম ইজি। দেখো, বুঝো, তুমি এই ব্যাপারটা বুঝো এখান থেকে। আমরা কি দেখছি যে মাঝখানে যে দুইটা কোষ থাকে, তারা ফিউশন করে একটা কোষে পরিণত হয়ে যায় না? ওই যে বলে যে আমরা দুজনই অভাগা, তো দুজনে একটু মিলিত হয়ে যায়, মিলেমিশে থাকি। তো এই দুই অভাগা মিলে ফিউশন করার মাধ্যমে দুই কোষ থেকে এক কোষে পরিণত হচ্ছে, তাই না? কিন্তু দেখো, নিউক্লিয়াস তো দুইটাই থেকে যাচ্ছে, রাইট? নিউক্লিয়াস তো দুইটাই থেকে যাচ্ছে, দুইটা কোষ একত্রে মিলিত হয়ে একটা কোষ হচ্ছে ঠিকই, কিন্তু নিউক্লিয়াস তো দুইটাই থাকতেছে। তাহলে নিউক্লিয়াস যদি আমরা হিসাব করি, এই তিনটা আর এই পাশে তিনটা, 6টা, আর মাঝখানে দুইটা, তাহলে 8টা নিউক্লিয়াস। আর কোষ হিসাব করলে কয়টা হচ্ছে? এইদিকে 3, এইদিকে 3, আর মাঝখানে ফিউশন করে দুইটা থেকে একটা হয়েছে। তাহলে কোষ সংখ্যা কত? 7, রাইট? দেখো, কোষ সংখ্যা হচ্ছে কত? 7, আর নিউক্লিয়াসের সংখ্যা হচ্ছে 8। এই যে কোষ সংখ্যা 7 আর নিউক্লিয়াসের সংখ্যা 8, বুঝছো? আচ্ছা, এবার এই জায়গাটা দেখবো আমরা। এই যে ডিম্বক রন্ধ্র কোন দিকে আছে? উপর দিকে আছে নাকি নিচের দিকে আছে নাকি পাশে আছে নাকি বাঁকা বাঁকা অবস্থা আছে? এইগুলার উপর ডিপেন্ড করে একটু বিভাজন আছে। তো এখান থেকে বেশি কিছু আমাদের মনে রাখতে হবে না, জাস্ট উদাহরণগুলো আমাদের একটু মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ উদাহরণগুলা। তো উদাহরণগুলো আমরা একটু টেকনিকের মাধ্যমে মনে রাখবো। ঊর্ধ্বমুখী যেটা, এখানে কি কি আছে এটা মনে রাখার টেকনিকটা আমি বলি। বিগ পাপা, বিগ পাপা, বিগ পাপা দিয়ে এটা মনে রাখা যায়। বিগ পাপা মানে কি জিনিসটা? ধরো যে তোমার দাদাকে দেখছো কিনা আমি জানি না, জীবন্ত অবস্থায় তাকে দেখছো কিনা। তো দাদার বাবাকে দেখার চান্স খুবই কম। কেউ কেউ যদি খুব খুব বেশি সৌভাগ্যবান হয়ে থাকো তাহলে দেখতেও পারো। তো মনে করো তোমার দাদার বাবা, তুমি এবং তোমার বাবা, তোমার দাদা, 4টা প্রজন্ম এক জায়গায় বসে আছো। তো এই জায়গাটায় কার কথার প্রায়োরিটি সবচেয়ে বেশি থাকবে? কার সম্মান সবচেয়ে বেশি থাকবে? সবাই কার কথা শুনবে? বিগ পাপার কথা শুনবে। বড় দাদা, মানে বড় বাবা, সরি, মানে দাদার বাবা যিনি, উনি উনি হচ্ছে তোমার বিগ পাপা। আসলে বিগ পাপা না, আমরা মনে রাখার স্বার্থে ইংলিশ টার্ম ধরে নিচ্ছি বিগ পাপা, বড় বাবা। তো উনি যেহেতু খুবই সম্মানী একজন মানুষ, তো ওনার মুখ এরকম সম্মানে উঁচু করে রাখবেন, সম্মানে মাথা উঁচু করে থাকবেন। তো এইটা দিয়ে মনে রাখতে পারি যে ঊর্ধ্বমুখী, বিগ পাপা ঊর্ধ্বমুখী। বিগ, বিতে হচ্ছে 20 কাটালি, বিতে 20 কাটালি। ওকে, বিতে 20 কাটালি। গতে হচ্ছে গোলমরিচ, গতে গোলমরিচ। পাপা, পাতে হচ্ছে পান, পাতে পানি মরিচ, পান পানি মরিচ। ওকে, তাহলে এইটা দিয়ে মনে রাখা যায় 20 কাটালি, পানি মরিচ, পান, গোলমরিচ, বিগ পাপা। ওকে, এবার আসি নিম্নমুখী। নিম্নমুখীটা কিভাবে মনে রাখা যায়? আচ্ছা, ছোটবেলায় কানামাছি ভো ভো খেলেছো? কানামাছি ভো ভো খেলেছো কখনো? ওই খেলাটায় কি হয়, চোখে কাপড় বেঁধে দিয়ে ছোঁয়াছুঁয়ি খেলার যে ব্যাপারটা, ওইটা, তাই না? তো ধরো যে তোমার কোনো একটা বন্ধুর নাম হচ্ছে মটর, তোমার বেস্ট ফ্রেন্ডের নাম মটর, যদি তা নাও হয় আজকে থেকে তোমার বেস্ট ফ্রেন্ডের নাম রেখে দাও মটর। তো ধরো যে তোমরা বন্ধুরা মিলে
কানামাছি ভো ভো খেলছো। তো তুমি বলছো তোমার বন্ধুকে, বলছো নিশিরে ছো মটর। তুমি তোমার বন্ধুকে বলছো যে নিশিরে ছো, নিশি নামক একটা মেয়ে, তাকে ছুতে বলছো নিশিরে ছো। তাহলেই তো সে আহ, বেঁচে যাবে, তাই না? যেটাকে বলে তার চোখ বাধা থেকে সে বেঁচে যাবে, এই জন্য বলছো যে নিশিরে ছো মটর, নিশিরে ছো মটর। তো নিশিরে ছো মটর দিয়ে কীভাবে মনে রাখা যায় দেখো, নি দিয়ে মনে রাখবা, নি দিয়ে মনে রাখবা নিম্নমুখী। ওকে, নি দিয়ে মনে রাখবা নিম্নমুখী। শীতে, শি দিয়ে মনে রাখবা শিম। রেতে রেড়ি। ছো, ছোতে ছোলা। আর মটর, এটা এক্সট্রা ইনফো, লিখে রাখো বইয়ে, মটর। তাহলে নিশিরে ছো মটর, নিতে নিম্নমুখী, শিম, রেড়ি, ছোলা, মটর, এগুলা হচ্ছে নিম্নমুখী বা অধোমুখী। ওকে, আচ্ছা। এবার পার্শ্বমুখী আর বক্রমুখী এই দুইটা আমরা একটা কথা দিয়ে মনে রাখবো। এটার জন্য মনে রাখবা যে পপির ক্ষুদ্র পাপে, পপির ক্ষুদ্র পাপে, ক্ষুদ্র পাপে বাঁকা সকাল। আচ্ছা, ব্যাপারটা কি? পপি নামক একটা মেয়ে, সে একটা ছোটোখাটো পাপ করে ফেলছে। পাপ করার কারণে তার সকালটা বাঁকা। এর মানে কি বোঝাচ্ছি যে দেখো, জীবনটা এমনি সুন্দর, কিন্তু কেউ যদি পাপ করে ফেলে তার জন্য কিন্তু জীবনটা সুন্দর না। কেন? কারণ প্রথমত সৃষ্টিকর্তার কাছে তার একটা হিসাব নিকাশ বাকি আছে। তারপর মান সম্মানের একটা ভয় আছে, কারণ তার পাপ যদি লোক সম্মুখে প্রকাশিত হয়ে যায় তাহলে তার মান সম্মানের একটা ব্যাপার আছে। তৃতীয়ত পাপ করলে নিজের মধ্যেই একটা অনুশোচনা কাজ করে, আর এই অনুশোচনাই কিন্তু মনটাকে খারাপ করে দেয়, ভালো থাকা যায় না, তাই না? তো পপি এরকম ছোটোখাটো একটা পাপ করে ফেলছে। এই পাপ করার কারণে তার সকালটা ভালো যাচ্ছে না, অর্থাৎ বাঁকা 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 মনে হচ্ছে তার কাছে। তো এই কথাটা দিয়ে আমরা কি মনে রাখবো দেখো, পপি দিয়ে পপি মনে রাখো। পপি মানে এই যে আফিম, এই আর কি। ক্ষুদ্র, ক্ষুদ্র দিয়ে মনে রাখতে হবে ক্ষুদিপানা। আর পাপে, পাপে দিয়ে হচ্ছে পার্শ্বমুখী। ওকে, আচ্ছা। এবার বাঁকা সকাল, বাঁকা দিয়ে মনে রাখতে হবে বক্রমুখী, বাঁকা দিয়ে বক্রমুখী। আর সকাল, সকালে সতে সরিষা, কালতে কালকা সন্ধ্যা। ওকে, সরিষা কালকা সন্ধ্যা, সরিষা কালকা সন্ধ্যা। ওকে, দ্যাটস ইট, ডান। এবার এই জায়গাটুকু দেখব। আমরা একটু আগে যে চিত্রটা দেখছিলাম, যে যে হ্যাপ্লয়েড স্পোরটা উৎপন্ন হয়, মানে হ্যাপ্লয়েড যে স্ত্রী রেণুটা উৎপন্ন হয়, ওইটা মানে কয়টা উৎপন্ন হয়? মোট 4টা উৎপন্ন হয় না? তার মধ্যে থেকে 3টা নষ্ট হয়ে যায় আর একটা অবশিষ্ট থাকে, একটা বেঁচে থাকে, তাই না? এটা আমরা দেখছিলাম। তো যদি এরকম ঘটনা ঘটে যে 3টা নষ্ট হয়ে গেছে এবং একটা বেঁচে আছে, তাহলে সেটাকে বলা হয়ে থাকে মনস্পরিক, সেটাকে বলা হয় মনস্পরিক ধরনের। হ্যাঁ, আর যদি এরকম হয় যে 2টা মারা যাচ্ছে, মানে 2টা নষ্ট হয়ে যাচ্ছে আর 2টা বেঁচে থাকতেছে, 2টা ভালো থাকতেছে 2টা নষ্ট হয়ে যাচ্ছে, এরকম যদি হয় তাহলে সেটাকে বলা হয়ে থাকে বাইস্পোরিক। ওকে, এই যে বাইস্পোরিক। আর যদি এমন হয় যে 4টাই বেঁচে থাকতেছে, একটাও নষ্ট হচ্ছে না, তাহলে সেটা টেট্রাস্পোরিক। সেই ধরনটা হচ্ছে টেট্রাস্পোরিক ধরন। এই যে, তো মনস্পরিক এক্ষেত্রে একটা স্ত্রীরেণু ভ্রূণথলি গঠনে অংশগ্রহণ করে, বায়োস্পরিকের ক্ষেত্রে 2টা স্ত্রীরেণু ভ্রূণথলি গঠনে অংশগ্রহণ করে। অ্যালিয়াম টাইপ হিসেবে এটা পরিচিত।
আর টেট্রাস্পোরিক অর্থাৎ 4টা স্ত্রীরেণু যদি ভ্রূণথলি গঠনে অংশগ্রহণ করে তাহলে, আর টেট্রাস্পোরিক 7 প্রকার হয়। পেপেরোমিয়া টাইপ, যা 16 নিউক্লিয়াস বিশিষ্ট। শতকরা প্রায় 75টি উদ্ভিদেই মনোস্পোরিক প্রক্রিয়ায় ভ্রূণথলি গঠিত হয়। ওই যে যেটা আমরা প্রথমে পড়ছিলাম যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 3টি নষ্ট হয়ে যায় এবং একটি অবশিষ্ট থাকে, একটি বেঁচে থাকে। তো 75 ভাগ ক্ষেত্রে এটা দেখা যায় যে 75 ভাগ ক্ষেত্রে দেখা যায় মনোস্পোরিক ধরনের, অর্থাৎ সেক্ষেত্রে একটি স্ত্রীরেণু ভ্রূণথলি গঠনে অংশগ্রহণ করে। ওকে, আচ্ছা, তাহলে এইটুকু আমাদের ডান, দেখা শেষ। পরাগায়ন, 85 ভাগ ক্ষেত্রে পরাগায়নের জন্য উদ্ভিদ অন্য অন্য পতঙ্গ বা প্রাণীর উপর নির্ভর থাকে। আচ্ছা, তো আমরা এখন একটু নিষেক দেখব। নিষেক পার্টটা এখান থেকে আমরা একটু দেখব যে নিষেক কেমন হয়। নিষেকের ঘটনাটা কিরকম হয় দেখো। প্রথমত এই যে গর্ভমুণ্ড, যেটা আমরা চিত্র থেকে দেখছিলাম, এইখানটায় গর্ভমুণ্ড। তো পরাগায়নের জন্য পুংরেণু এই গর্ভমুণ্ডে পতিত হয়। তারপর ওই যে ইনটাইনটা বৃদ্ধি পেয়ে যে পরাগ নালিকা গঠন করে দেখছিলাম, মনে আছে? পরাগ নালিকার কথা মনে আছে? ওই পরাগ নালিকা ভেতরে প্রবেশ করায় দেয়। এই হচ্ছে পরাগ নালিকা। ওকে, এটা হচ্ছে পরাগ নালিকা। আচ্ছা, আবারও আমরা একটু ওই পুংরেণুর যে গঠনটা, সেখানে আমরা একটু ব্যাক যাই। মনে আছে ওইখানে 2 ধরনের নিউক্লিয়াস ছিল, একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস আর একটা ছিল জনন নিউক্লিয়াস, মনে আছে? তো এই যে নালিকা, এই যে পরাগ নালিকা প্রবেশ করায় দিছে, এই পরাগ নালিকার সামনের দিকে থাকবে হচ্ছে, সামনের দিকে মানে যখন নিষেক হয় আর কি, নিষেকের উদ্দেশ্যে যখন তোমার জনন নিউক্লিয়াস যাত্রা শুরু করে, তখন সামনের দিকে থাকে হচ্ছে, সামনের দিকে থাকে নালিকা নিউক্লিয়াস আর পেছনের দিকে থাকে জনন নিউক্লিয়াস। ওকে, এই যে এই সামগ্রিক কাহিনীটা, এটা একটা মুভির সিন দিয়ে মনে রাখা যায়। ধরো যে নায়ক নায়িকার সাথে দেখা করতে যাচ্ছে, তো অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু নায়ক যেহেতু প্রথমবার নায়িকার সাথে দেখা করতে যাচ্ছে, সে চাচ্ছে যে একটু তাদের এই সাক্ষাৎটা স্মরণীয় করে রাখতে। এজন্য সে অনেক প্র্যাকটিস করে করে যাচ্ছে যে সে গিয়ে নায়িকাকে এই বলবে, তা বলবে, এভাবে কথা বলবে, এরকম প্র্যাকটিস করতেছে। তো তার সামনে যদি অনেক বাধা বিপত্তি আসে, নায়কের তো ফাইট করা লাগবে, কিন্তু ফাইট করার সময় নাই। সে খুব একটা দারুণ রোমান্টিক মুহূর্তে আছে, অনেক ভাবনা চিন্তা করতেছে, দারুণ দারুণ চিন্তা ভাবনা, স্বপ্ন দেখতেছে। এজন্য সে সাথে করে একজন বডিগার্ড নিছে, যে বডিগার্ড হচ্ছে এই বিপদ আপদগুলা মোকাবেলা করবে, ঢিসুম ঢিসুম যতগুলা করার প্রয়োজন হয় বডিগার্ড করবে। আমার এটা করার এখন সময় নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে বডিগার্ড একটু পথ চিনাই নিয়ে যাবে, যে নায়িকার বাড়ির পথটা হচ্ছে এইদিকে, এরকম চিনাই নিয়ে যাবে আর কি। তো বডিগার্ড যাচ্ছে সামনের দিকে আর জনন নিউক্লিয়াস মানে নায়ক যাচ্ছে হচ্ছে পেছনে পেছনে। তো অনেক লম্বা পথ পাড়ি দিয়ে দেখা করতে যাচ্ছে। তো জনন নিউক্লিয়াস ভাবতেছে যে এত বড় পথ, এত লম্বা পথ, কারোর সাথে কথা বলার কোনো মানুষ নাই, কেমন একটা হয়ে যাচ্ছে, খারাপ লাগতেছে। বডিগার্ডের সাথে যদি কথা বলে, বডিগার্ডের সাথে যদি গল্প করতে করতে যায়, তাহলে মানুষ কি বলবে? এজন্য ওর আর একটা বন্ধুকে ডাক দিয়ে নিল। মানে আলটিমেটলি তাত্ত্বিকভাবে কি এই জনন নিউক্লিয়াসটা 2টা হয়ে যায়, ডাবল হয়ে যায়, ঠিক আছে? এটা আমরা মনে রাখতে পারি যে জনন নিউক্লিয়াস তার আরেক বন্ধুকে ডাক দিল। এইখানে মুভিতে সাইড নায়ক হিসেবে কাজ করবে হচ্ছে এই যে জনন নিউক্লিয়াস যে ডাবল হয়েছে, পরবর্তীতে যে জনন নিউক্লিয়াসটা হয়েছে ডাবল হওয়ার মাধ্যমে, ওইটা হচ্ছে সাইড নায়ক হিসেবে কাজ করবে এখানে। আর মেইন জনন নিউক্লিয়াসটা হচ্ছে এখানে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করবে। আচ্ছা, তো তারা যাচ্ছে পথ পাড়ি দিয়ে, গল্প করতে 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 পৌঁছে গেছে নায়িকার বাড়ির সামনে। এই জায়গাটায় নায়িকার বাড়ির সামনে পৌঁছাই গেছে। তো বডিগার্ড আছে সামনে, পেছনে আছে জনন নিউক্লিয়াস এবং তার বন্ধু, অর্থাৎ ওই যে সাইড নায়ক, তারা দুজন আছে পেছনে। তো
তো তারা ভাবলো যে বডিগার্ড যদি সামনে সামনে যায়, বডিগার্ডের এই সুঠাম দেহ, সুন্দর মাসল দেখে যদি নায়িকা বডিগার্ডের প্রতি ফিদা হয়ে যায় তাহলে তো সমস্যা। দেখা গেল নায়িকা আমাদের রেখে ওই বডিগার্ডকেই পছন্দ করে নিল। এজন্য তারা যে কাজটা করে, নায়িকার বাড়িতে প্রবেশের আগেই, নায়িকার কাছে যাওয়ার আগেই বডিগার্ডকে খালাস করে দেয়, বডিগার্ডকে আগে থেকেই সরায় ফেলে। বডিগার্ড হাওয়া শেষ, বডিগার্ড নাই। জনন নিউক্লিয়াস এবং আরেকটা যে নিউক্লিয়াস, মানে দুইটা জনন নিউক্লিয়াস, দুইটা পুং গ্যামেট ভেতরে প্রবেশ করে, কিন্তু নায়ক যে, মেইন নায়ক যে, সে ভেতরে প্রবেশ করেই ডিম্বাণুর সাথে মিলিত হয়ে যায়, ডিম্বাণুর সাথে মিলন করে ফেলে। তো সাইড নায়ক যে সে তো ভাবে যে আহারে কেন যে বন্ধুর পেছন পেছন আসলাম, বন্ধু তো ঠিকই সঙ্গী পেয়ে গেল, কিন্তু আমার কি হবে, আমার কি হবে। তো মুভিতে যেরকম থাকে, সাইড নায়ক যেরকম থাকতে পারে, সাইড নায়িকাও তো থাকতে পারে, তাই না? তো এখানটায়, আরে গলায় কি রকম সমস্যা যে করতেছে রে, ভয়েস কি অবস্থা, মানে ঠান্ডা লেগে এমন একটা অবস্থা হয়েছে। তো সাইড নায়ক এই যে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বসে আছে, একটু অপেক্ষা করতেছে যে আমার আসলে বন্ধু আমার সাথে এরকম বেইমানি করলো, আমাকে রেখে একা একা মিলন করে ফেললো, আমার কি হবে। তো তার এই দুঃখ দুর্দশা বেশিক্ষণ স্টে করে না, সেও আসলে একটা সাথী পেয়ে যায়। সাথীটাকে একটু আমরা দেখব। এই যে এখানে সেকেন্ডারি নিউক্লিয়াস যেটা, এই যে সেকেন্ডারি নিউক্লিয়াস, এই সেকেন্ডারি নিউক্লিয়াস আগে থেকে তো এক অভাগা, তাই না? বলছিলাম না সেকেন্ডারি নিউক্লিয়াস ছিল এক অভাগা। তো সে এই জনন নিউক্লিয়াসের যে বন্ধু, অর্থাৎ নায়কের যে সাইড নায়ক হিসেবে যে কাজ করতেছে, তার এই দুঃখ দুর্দশা দেখে তার এই মানে সেকেন্ডারি নিউক্লিয়াসের মনটা একটু নরম হবে যে হাই রে, আমি তো অভাগা, এই তো আরেক অভাগা পাইলাম। তো দুই অভাগা যেহেতু আগে থেকে মিলন হইছেই, দুই অভাগা আমরা দুজন আগে থেকে মিলেমিশে আছি যেহেতু, আরেক অভাগাকেও সাথে নিই। তো কি হবে, ওই বাকি যে জনন নিউক্লিয়াসটা আছে, বাকি যে গ্যামেটটা আছে, সেইটা এই 2n এর সাথে মিলে আরেকটা n, টোটাল ট্রিপ্লয়েড হয়ে যাবে, 3n। এটা হবে ট্রিপ্লয়েড। হ্যাঁ, তো এটাই আমাদের গল্পের কাহিনী এখানেই শেষ। এখন আমরা একটু তত্ত্ব মানে ফর্মাল ওয়েতে চলে যাই। এই যে ট্রিপ্লয়েড, 3n এর মাধ্যমে মানে সেকেন্ডারি নিউক্লিয়াস এবং অন্য যে পুং গ্যামেটটা থাকতেছে, যেটা ডিম্বাণুর সাথে মিলন করতেছে না, ওইটা ট্রিপ্লয়েড গঠন করলো। এই ট্রিপ্লয়েড আলটিমেটলি কি গঠন করে জানো? এটা আলটিমেটলি গঠন করে হচ্ছে শস্য বা এন্ডোস্পার্ম। আর ওই যে পুং গ্যামেটটা ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে যে পুং গ্যামেটটা, ওইটা গঠন করে হচ্ছে ভ্রূণ। হ্যাঁ, ডিম্বাণু প্লাস শুক্রাণু, এর মাধ্যমে আসে হচ্ছে ভ্রূণ। আর ওই যে ট্রিপ্লয়েড যেটা, মানে সেকেন্ডারি নিউক্লিয়াস এবং বাকি আরেকটা যে পুং গ্যামেট, ওরা মিলন করে শস্য বানায়। ওকে, দ্যাটস ইট। তো এটাই হচ্ছে টোটাল কাহিনী। এখন আমরা পড়ায় ফিরে গেলে দারুণভাবে বুঝতে পারবো জিনিসটা। এই জায়গাটায় আসো, দেখো, পরাগ নালিকা হতে ভ্রূণথলিতে নিক্ষিপ্ত দুটি পুং গ্যামেটের মধ্যে একটি ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে এবং একীভূত হয়ে যায়। এটাই হচ্ছে নিষেক ক্রিয়া, মেইন নিষেক ক্রিয়া হচ্ছে এটা। এ প্রকার মিলনকে বলা হয় সিনগ্যামি। বুঝছো? সিনগ্যামি মানে ডিম্বাণুর সাথে পুং গ্যামেট অর্থাৎ শুক্রাণুর যে মিলন, ওইটা হচ্ছে সিনগ্যামি। আর প্রকৃতপক্ষে ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলনই হচ্ছে নিষেক ক্রিয়া। তবে যেটা বললাম যে আরেকটা পুং গ্যামেটও তো থাকে, ওইটা কি করে, সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত একীভূত হয়, ফলে সেখানে কি ট্রিপল ফিউশন হয়। সেখানে হয় কি, ট্রিপল ফিউশন। এই যে ডাবল নিষেক হচ্ছে,
একটা নিষেক হচ্ছে ডিম্বাণু এবং শুক্রাণুর মধ্যে, এবং আরেকটা নিষেক হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস এবং ওই বাকি পুংগ্যামিটের সাথে। তো একই সাথে দুইটা নিষেক হচ্ছে না, দেখতে পারতেছো? একই সাথে দুইটা নিষেক হচ্ছে। এই জন্যই এই ধরনের নিষেককে বলা হয়ে থাকে দ্বিনিষেক। একই সাথে ডিম্বাণুর সাথে, এই যে একই সময় ডিম্বাণুর সাথে পুংগ্যামিটের মিলন এবং সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে অপর পুংগ্যামিটের মিলন প্রক্রিয়াকে দ্বিনিষেক ক্রিয়া বা দ্বিগর্ভাধান বলে। ওকে, দ্বিনিষেক আবৃতবীজী উদ্ভিদের বিশেষ বৈশিষ্ট্য। দ্বিনিষেক আবৃতবীজী উদ্ভিদের বিশেষ বৈশিষ্ট্য, এটা আমরা নগ্নবীজী আবৃতবীজী চ্যাপ্টার পড়ার সময় দেখছি। তবে নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে ওই যে ব্যতিক্রমটা পড়ছিলাম যে ইফেড্রাতে দ্বিনিষেক ঘটতে পারে, তাই না? ইফেড্রাতে দ্বিনিষেক ঘটতে পারে। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম, এখানে কি ওই লাইনটা নাই? হ্যাঁ পাইছি, এই যে শস্য, এই যে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে ওই যে অপর শুক্রাণুর মিলনের মধ্য দিয়ে যে ট্রিপ্লয়েড এন্ডোস্পার্ম নিউক্লিয়াস গঠিত হয়, এইটাই বারবার বিভাজন ও বিকাশের মাধ্যমে শস্য বা এন্ডোস্পার্ম টিস্যু গঠন করে, বুঝছো? আর ওই যে শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলনের ফলে কি স্বাভাবিক যে নিষেকটা, ওইটার মাধ্যমে ভ্রূণ গঠন হয়, তাই না? আচ্ছা, তাহলে ক্লিয়ার, এগুলা তাহলে ক্রিস্টাল ক্লিয়ারভাবে আমরা বুঝতে পারছি। এখন এই জায়গাটা দেখতে হবে, তাহলে নিষেকটা আমাদের ডান। এই জায়গাটা দেখো, আমরা এই চিত্রের মাধ্যমে কি দেখলাম যে জনন নিউক্লিয়াস আসে কিভাবে? জনন নিউক্লিয়াস কিভাবে আসে? এই যে পরাগ নালিকা দিয়ে সুন্দরভাবে শৃঙ্খলার সাথে এসে প্রবেশ করে কোন কোন জায়গাটা দিয়ে? দেখো, ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করতেছে না? ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করতেছে। তো তো যদি এইভাবে সুন্দরভাবে ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে, তাহলে ওই ধরনের নিষেককে বলা হয়ে থাকে পরগামী, মানে ওই ধরনের প্রবেশকে বলা হয়ে থাকে পরগামী। হ্যাঁ, গ্যামেট এইভাবে গেলে ওইটাকে বলা হয়ে থাকে পরগামী। আর যদি এমন হয় যে ও এত সময় নাই, ওর এত সময় নাই হাতে, ও এত ঘুরে আসবে, এত ঘুরে তোমার ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করবে, এত সময় ওর নাই, ও কী করবে? দ্রুততার সাথে পেছন দিয়ে ঢুকে যাবে এইভাবে, এত না ঘুরে একদম সোজা এভাবে ঢুকে যাবে। এই জায়গাটা তুমি কি জানো? এই জায়গাটা হচ্ছে ক্যালাজো, দেখাইছিলাম, এটার নাম হচ্ছে ক্যালাজা পার্ট, তাই না? মানে হচ্ছে ডিম্বক মূল পার্ট এটা, এই পার্টটা হচ্ছে ডিম্বক মূল। তো ডিম্বক মূল দিয়ে যদি প্রবেশ করে, তাহলে এটাকে বলা হয়ে থাকে ক্যালাজোগামী। এটাকে কি বলা হয়? ক্যালাজোগামী বলা হয়। ওকে, আচ্ছা, এই যে দেখো, কিছু কিছু উদ্ভিদে পরাগনালিকা ডিম্বক মূল দিয়ে প্রবেশ করে, এটাকে বলা হয়ে থাকে ক্যালাজোগামী। তো এটা উদাহরণটা এইভাবে মনে রাখা যায়, ক্যালাজো, ক্যালাজোতে যে জেড, জেড ঝাউ, ঝাউ ক্যালাজো, ঝাউ ক্যালাজো, ঝাউ, এভাবে মনে রাখা যায়, মনে থাকে এমনি। আচ্ছা, আর পৌরোগামী হচ্ছে সাধারণ, এই যে আম জাম এগুলার ক্ষেত্রে পৌরোগামী, স্বাভাবিক যেটা বললাম, ডিম্বক রন্ধ্র দিয়ে যদি প্রবেশ করে, তাহলে সেটা হচ্ছে পৌরোগামী। ওই সাধারণ উদ্ভিদের ক্ষেত্রে, আম জামের ক্ষেত্রে এরকম দেখা যায় আর কি। হ্যাঁ, আচ্ছা, আর আরেকটা টাইপ আছে, সেটা কি? ধরো যে ও এই ক্যালাজো দিয়েও প্রবেশ করবে না, ক্যালাজা দিয়েও না প্রবেশ করে, আবার ডিম্বক রন্ধ্র দিয়েও প্রবেশ না করে, ও কী করবে? মেসি যেরকম ডিফেন্ড লাইন, মানে ফুটবল খেলার সময় লিওনেল মেসি যেরকম ডিফেন্ড লাইন ক্রস করে অপর বিরোধী পক্ষের ডিফেন্সদের একদম পাশ কাটিয়ে গোলে বল ঢোকায় দেয়, কোন পাশ দিয়ে যেন গোল করে ফেলে। তো এও এইভাবে, যে এত ও ডিম্বকের যে মূল দিয়েও যাবে না, আবার ডিম্বক রন্ধ্র দিয়েও যাবে না, ও এরকম আশপাশ দিয়ে পাশ কাটিয়ে ভেতরে ত্বক ভেদ করে ঢুকে যাবে। তো এইটা হচ্ছে মেসোগামী, মেসি দিয়ে মেসোগামী, মেসোগামী, এটা হচ্ছে মেসোগামী। হুম, ডিম্বক ত্বক ভেদ করে ডিম্বকে প্রবেশ করলে এটা হচ্ছে মেসোগামী। তো মেসি, মেসি কি খেলে? ফুটবল খেলে। তো ফুটবলের মতো দেখতে কি কি আছে ভাই? এই যে লাউ কুমড়া, লাউ কুমড়া ফুটবলের মতো, এটা দিয়ে মনে রাখতে পারো যে লাউ কুমড়ার ক্ষেত্রে হচ্ছে মেসোগামী দেখা যায়। ওকে, তাহলে এইটুকুও ডান, আলহামদুলিল্লাহ। তো আমাদের নিষেক, নিষেক থেকে কিছু বাদ নাই, আলহামদুলিল্লাহ, নিষেকও ডান আমাদের। আচ্ছা, পরিবর্তনকালে অর্থাৎ
ডিম্বক বীজে পরিবর্তিত হওয়ার সময়, তারপর গর্ভাশয় ফলে পরিণত হওয়ার সময়, এই সময় বীজের বীজের ক্ষেত্রে দেখা যায় তৃতীয় আলাদা একটা স্তর দেখা যায়। পরিবর্তনকালে বীজে একটি তৃতীয় স্তর দেখা যায়, এটার নাম হচ্ছে এরিল। ঠিক আছে, যেমন লিচু, কাঠ লিচু, জায়ফল এদের ক্ষেত্রে এরিল দেখা যায়। তবে উল্লেখযোগ্য হচ্ছে লিচু এবং কাঠ লিচুর ক্ষেত্রে যে এরিল দেখা যায় সেটা হচ্ছে ভোজ্য অংশ। সো লিচু এবং কাঠ লিচুর যে এরিলটা সেটা আমরা খেয়ে থাকি, এটা আমরা জানি। খাইছো না? আচ্ছা, প্রজননের সফলতা নির্ভর করে তিনটা বিষয়ের উপর। প্রথমত পরাগায়ন, নিষিক্তকরণ, বীজের বিস্তারের উপর। পরাগায়ন হয় প্রথমে, তারপর বীজ নিষিক্ত হয়, মানে ডিম্বাণুটা নিষিক্ত হয়, তাই না? পরাগায়ন হয়, তারপর ডিম্বাণুটা নিষিক্ত হয়। আচ্ছা, ধরো যে পরাগায়ন হইল ঠিকঠাকভাবে, আবার বীজ মানে ডিম্বাণুটাও ঠিকঠাকভাবে নিষিক্ত হইল, কিন্তু দেখা গেল যে বীজ ঠিকঠাক পরিবেশ পাইল না, উপর্যুপরি পরিবেশ পাইল না, তাহলে কি হবে? বিস্তার ঠিক মতো হবে না। সো সফলতার জন্য কিন্তু বীজের বিস্তারও গুরুত্বপূর্ণ। তাহলে পরাগায়ন, নিষিক্তকরণ এবং বীজের বিস্তারের উপর প্রজনন সফলতা নির্ভর করে। আচ্ছা, নিষেকের আগে এবং নিষেকের পরে কোনটা কিসে পরিণত হয়, এই জায়গাটা গুরুত্বপূর্ণ, বেশ গুরুত্বপূর্ণ এই জায়গাটা। গর্ভাশয় কিসে পরিণত হয়? গর্ভাশয় হচ্ছে ফলে পরিণত হয়। গর্ভাশয় প্রাচীর তাহলে ফল ত্বকে পরিণত হবে, সিম্পল হিসাব। ডিম্বক বীজে পরিণত হয়, আর ডিম্বকের বহিত্বক তাহলে বীজের বহিত্বকে পরিণত হবে, তাই না? ইংলিশ টার্মটা একটু মনে রাখবা। মানে ডিম্বকের যে বহিত্বক ওইটার নাম কি ছিল? এক্সাইন ছিল, আর অন্তত্বকের নাম ছিল ইনটাইন। তো এক্সাইন কিসে পরিণত হচ্ছে? টেস্টাতে। এটা এইভাবে মনে রাখতে পারো, টেস্ট এক্সাম, টেস্ট এক্সাম এই কথাটা দিয়ে মনে রাখা যায়, টেস্টা এক্সাইন। হ্যাঁ, আর ইনটাইনটা পরিণত হচ্ছে টেগমেনে, অর্থাৎ বীজের অন্তত্বকে। হ্যাঁ, নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু, নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু এটা অধিকাংশ ক্ষেত্রে নিঃশেষ হয়ে যায়। আচ্ছা, কি কি জিনিস নিঃশেষ হয়ে যায় এটা একটু দেখি আমরা। নিউসেলাস নিঃশেষ হয়ে যায়, মানে নিউসেলাসটা নষ্ট হয়ে যায়, ওইটার আর কোনো কাজ থাকে না। তারপর এইখান থেকে যে ক্যালাজা বা ডিম্বক মূল, এইটাও কোনো কাজ নাই, এটাও নিঃশেষ হয়ে যায়। তারপর প্রতিপাদ কোষ, সহকারী কোষ এগুলাও নষ্ট হয়ে যায়। দেখো প্রতিপাদ কোষ কী ছিল, আমরা দেখছিলাম যে এই যে নিষেক জিনিসটা, এটা আমরা সিনেমার সাহায্যে মনে রাখছিলাম। এর মধ্যে প্রতিপাদ কোষে যারা ছিল, অর্থাৎ বিপরীত মেরুতে যারা মানে অবস্থান করতেছিল, তাদেরকে আমরা দর্শক হিসেবে চিন্তা করতেছিলাম। তো নিষেক অর্থাৎ সিনেমা তো শেষ হয়ে গেছে, দর্শক শুধু শুধু থেকে কোনো লাভ আছে? দর্শক বিদায়, দর্শকের আর কোনো কাজ নাই। তারপর সহকারী কোষ, যে যার কাজ কী ছিল? নায়িকা যদি কোনো বিপদে পড়ে তাহলে একটু চিৎকার করা, একটু নায়ককে খবর দেওয়া। তো সিনেমা যেহেতু শেষ হয়ে গেছে, সহকারী কোষের আর কোনো কাজ আছে? সহকারী কোষের আর কোনো কাজ নেই। তো সহকারী কোষ, প্রতিপাদ কোষ তাদেরকে বলতেছে যাও, সিনেমা শেষ, তোমরা এখন যার যার বাসায় চলে যাও, তাদের কোনো কাজ নেই। ওকে, তো এই চারজন হচ্ছে নষ্ট হয়ে যায়, এই চারটা জিনিস নষ্ট হয়ে যায়। ক্যালাদা, সেকেন্ডারি সহকারী কোষ, প্রতিপাদ কোষ, আর হচ্ছে নিউসেলাস, এরা চারটা বিনষ্ট হয়ে যায়। ডিম্বাণু বা এগ, ডিম্বাণু বা এগ হচ্ছে ভ্রূণে পরিণত হয়। ওই যে ডিম্বাণুর সাথে হচ্ছে গ্যামেট, ডিম্বাণুর সাথে পুংগ্যামেট মিলন হয়, মিলন হয়ে ভ্রূণ তৈরি হয়, এটা আমরা আগেই দেখছি। আর সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে কি হয়? সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে বাকি আরেকটা যে গ্যামেট ছিল ওইটা মিলিত হয় হয়ে শস্য, ওই যে ট্রিপ্লয়েড শস্য বা এন্ডোস্পার্ম গঠন করে, তাই না? আচ্ছা, আর মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র, এটা বীজের মাইক্রোপাইল বা বীজের রন্ধ্র গঠন করে। হ্যাঁ, আর ফিউনিকুলাস বা ডিম্বক নাড়ি, ওইটা বীজের বোটাতে পরিণত হয়। ওকে, আর হাইলাম বা ডিম্বক নাভি বীজ নাভিতে পরিণত হয়। হ্যাঁ, সো আমরা এটা দেখে ফেললাম, সহজ তাই না? কোনো প্যারা নাই। হোমোস্পোরাস এবং হেটারোস্পোরাস কারা, এটা একটু মনে রাখতে হবে। তো এটা মনে রাখার একটা টেকনিক আছে, সেটা কি? আচ্ছা, হ্যাড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল কাদের ক্ষেত্রে দেখা যায় তো মনে আছে?
টিস্যু ও টিস্যুতন্ত্র চ্যাপ্টারে পড়ছো না? হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল কাদের ক্ষেত্রে দেখা যায় মনে আছে? টেরিস, লাইকোপোডিয়াম, সিলাজিনেলা, টেরিস, লাইকোপোডিয়াম, সিলাজিনেলা, এরকম সিকোয়েন্স অনুযায়ী পড়ছো আশা করি। টেরিস, লাইকোপোডিয়াম, সিলাজিনেলা, এরা হচ্ছে হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডলের উদাহরণ। টেরিস, লাইকোপোডিয়াম, সিলাজিনেলা। তো এইটার প্রথম যে দুইটা টেরিস এবং লাইকোপোডিয়াম, এরা দুজন হচ্ছে হোমোস্পোরাস। এই যে হোমোস্পোরাস কে কে? টেরিস মানে হচ্ছে ফার্ন, আর লাইকোপোডিয়াম। আশা করি তোমরা ব্রায়োফাইটা টেরিডোফাইটা চ্যাপ্টার পড়ে আসছো, জানো যে টেরিডোফাইটা বলতে অর্থাৎ টেরিস হচ্ছে ফার্নের উদাহরণ। সো টেরিস, লাইকোপোডিয়াম অর্থাৎ ফার্ন আর লাইকোপোডিয়াম হচ্ছে হোমোস্পোরাস ধরনের। আর সিলাজিনেলা, টেরিস, লাইকোপোডিয়াম, সিলাজিনেলা, লাস্টে যে সিলাজিনেলা ছিল ওইটা হচ্ছে হেটারোস্পোরাস। ওকে, সিলাজিনেলা হচ্ছে হেটারোস্পোরাস। আর সাথে শুষ্নি শাকটা একটু কচি করে মনে রাখো। হ্যাঁ, আচ্ছা। এখন উদ্ভিদের অঙ্গজ প্রজননটা আমরা একটু দেখব। অঙ্গজ প্রজনন কোন ধরনের উদ্ভিদ কোন অঙ্গের মাধ্যমে প্রজনন করে থাকে, এটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু দেখতে হবে। মূল দ্বারা প্রজনন হয় কাদের ক্ষেত্রে? এটা এই যে এই দুইটা উদাহরণ আমার এমনিই মনে থাকতো, এটার জন্য আলাদা কোনো টেকনিক আমি কখনো নেই নাই। কাকরোল আমি দেখছি যে ফসলের মাঠে কি করে, কাকরোল যারা লাগায়, জমিতে যারা কাকরোল চাষ করে, তারা যেটা করে কাকরোলের মূল প্রথমে লাগায়। কাকরোলের মূল লাগাইলে ওইটা থেকে নতুন গাছের সৃষ্টি হয়। এটা আমি প্রত্যক্ষ করছি, স্বচক্ষে দেখছি, এই জন্য আমার এটা আলাদা করে মনে রাখা লাগে না। তো পটলের কথাও সেম সেম, কাকরোল, পটল এগুলা হচ্ছে মূল লাগাইলে এখান থেকে হয়। হ্যাঁ, আর এইটা এইভাবে মনে রাখা যায় যে মতে মূল, মতে মিষ্টি আলু, আর শতমূল, এই কথাটার মধ্যেই তো মূল কথাটা আছে, শতমূলী। আর ডালিয়াটা আলাদাভাবে মনে রাখা যায়। আর এর জন্য এমনি টেকনিক আছে, এটার জন্য আলাদা যে ছন্দটা আছে ওইটা তোমার যদি মনে হয় যে ছন্দ পড়বা, ছন্দ পড়তে পারো। যে ধরো যে তুমি মেডিকেলে চান্স পাইলে তুমি কি করবা? ডালা ভরে মিষ্টি আনবা না, ডালাতে করে মিষ্টি খাওয়াবা মানুষকে, ডালাতে করে মিষ্টি খাওয়াবা, আর হচ্ছে 100 কাপ চা খাওয়াবা, 100 কাপ চা। মানে চায়ের দোকানে যেসব চাচা দাদা চায়ের দোকানে যারা আড্ডা দেয় তাদেরকে মিষ্টি খাওয়াইলে তারা যতটুকু না খুশি হবে, তার থেকে খুশি হবে তাদেরকে 1 কাপ করে চা খাওয়াইলে। তো তুমি তাদেরকে 100 কাপ চা খাওয়াবা, 100 কাপ চা, এবং ডালাই করে মানুষকে মিষ্টি খাওয়াবা। তো 100 দিয়ে শতমূলী, কাতে কাকরোল, পতে পটল, আর মিষ্টিতে মিষ্টি আলু, আর ডালাতে ডালিয়া, এইভাবে মনে রাখা যায়। দ্যাটস ইট। আর কাণ্ড দ্বারা কাদের ক্ষেত্রে প্রজনন হয়? এটা আমরা মনে রাখতে পারি খুবই রোমান্টিক একটা কথা দিয়ে। বলছে যে ওগো দেখো, ওগো আসো, ওগো ওগো আসো, ওগো আসো, দেখো কি কাণ্ড, দেখো কি কি কাণ্ড। বলছে ওগো আসো দেখো কি কাণ্ড। ওতে হচ্ছে ওলকচু, গোতে গোল আলু, ওলকচু গোল আলু, আতে আদা, শোতে হচ্ছে সটি, আর দেখো কি এটা হচ্ছে এমনে 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 মানে মনে রাখার স্বার্থে। আর কাণ্ড দিয়ে হচ্ছে কাণ্ড দ্বারা। তো এইভাবে ওগো আসো দেখো কি কাণ্ড, এটা দিয়ে মনে রাখা যায়। ওলকচু, গোতে গোল আলু, আতে হচ্ছে আদা, শোতে সটি। ও আচ্ছা আচ্ছা, একটা জিনিস ভুল করছি, সেটা কি? ওগো প্রিয়া আসো হবে, ওগো প্রিয়া, সরি, ওগো প্রিয়া, এই পতে হচ্ছে, এই প্রিয়াতে হচ্ছে পিঁয়াজ। ওকে, ওগো প্রিয়া আসো, এটা দিয়ে মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে কাণ্ড দ্বারা ওইটা মনে রাখলাম আমরা। এখন আরেকটা বিশেষ ধরনের কাণ্ড আছে, এটা হচ্ছে সাকার, বিশেষ কাণ্ড। সাকারের উদাহরণ কারা কারা, এটা কিভাবে মনে রাখবো? সাকারের উদাহরণও খুব সহজে মনে রাখা যায়। একজন আপু মেডিকেল প্রিপারেশন নিচ্ছে মনে করো, তো আপুটার নাম হচ্ছে চন্দ্রকলা।
তো চন্দ্রকলা আপু মেডিকেল প্রিপারেশন নিচ্ছে ঠিকই, কিন্তু কীরকম প্রিপারেশন নিচ্ছে? বইয়ের সব লাইন মুখস্থ করতে যাচ্ছে, দাগানো লাইন পড়তেছে না, বইয়ের সব লাইন মুখস্থ করতেছে। তার এই চিন্তাভাবনা যে সব লাইন মুখস্থ করে গেলে আমি মেডিকেলে চান্স পাবো, কিন্তু আলটিমেটলি পরীক্ষার রুমে গিয়ে দেখে যে তার কোনো লাইনই মুখস্থ নাই, কিছুই মনে নাই, তার কাছে সব ঝাপসা ঝাপসা লাগছে। কারণ সব লাইন কি কখনোই মনে রাখা যায়? পড়তে হবে স্পেসিফিক লাইন, দাগানো লাইন পড়তে হবে, গুরুত্বপূর্ণ লাইন। তো চন্দ্রকলা আপু কি করছে? চন্দ্রকলা আপু একটা বাঁশ খাইছে, বিরাট একটা বাঁশ খাইছে, তাই না? চন্দ্রকলা আপু তৃপ্তি সহকারে বাঁশ খায়। চন্দ্রকলা আপু তৃপ্তি সহকারে বাঁশ খায়। তো দেখো, চন্দ্র দিয়ে মনে রাখবা হচ্ছে চন্দ্রমল্লিকা, চন্দ্র দিয়ে মনে রাখবা চন্দ্রমল্লিকা। কলা দিয়ে কলা, কলা দিয়ে কলা। আপু, আতে আনারস, হ্যাঁ। পুতে হচ্ছে পুদিনা। আর তৃপ্তি এটা হচ্ছে এমনি জাস্ট মনে রাখার স্বার্থে, মিলানোর জন্য আর কি। আর সহকারে দিয়ে সাকার, সহকারে দিয়ে মনে রাখতে হবে সাকারের উদাহরণ এটা। অনেক সময় দেখা যায় যে কিসের জন্য যে ছন্দ বানাইলাম এটাই মনে থাকে না, এই জন্য ছন্দের মধ্যে ওইটা ইনক্লুড করে দিছি যে এটা সাকারের উদাহরণ, হ্যাঁ। আর বাঁশ, বাঁশ খায়, এটা দিয়ে যে বাঁশ। ওকে, তাহলে চন্দ্রকলা আপু, চন্দ্রকলা আপু তৃপ্তি সহকারে বাঁশ খায়। ওকে, মনে থাকবে? মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসি পাতার মাধ্যমে। পাতার মাধ্যমে কাদের প্রজনন হয়ে থাকে? এটা অনেকেই দেখছো। এই যে পাথরকুচি যে পাতা, পাথরকুচি গাছের পাতা, এটা অনেকেই রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আছে, আমারও আছে এটা। আমি ছোটোবেলায় এই পাথরকুচি গাছের পাতা একটু ভেজা মাটিতে রেখে দিলে কিন্তু ওইখান থেকে ওই পাতা থেকেই নতুন গাছ বের হতো। এই জন্য এটা আলাদাভাবে মনে রাখার প্রয়োজন হয় না। তো পাতার মাধ্যমে পাথরকুচি, হ্যাঁ, পাতার মাধ্যমে হচ্ছে পাথরকুচির হয়ে থাকে। এটার আরেকটা নাম হচ্ছে নাইট কুইন। একটা এক্সট্রা ইনফো, নাইট কুইন। নাইট কুইনে পাতার মাধ্যমে প্রজনন হয়ে থাকে। মেবি পাথরকুচিরই অন্য নাম হচ্ছে নাইট কুইন, ঠিকভাবে জানি না আমি এটা। আচ্ছা, বুলবিল বা কক্ষমুকুল, এটার মাধ্যমে প্রজনন হয় কোনটার? বুলবিল বা কক্ষমুকুল কোনটা? ওই যে মেটে আলু লাগাইলে ওইটার যে গাছ ওপরের দিকে চলে যায়, বিভিন্ন গাছ বেয়ে বা অন্য কোনো সহায় বেয়ে উপর দিকে চলে যায় না, উঠে গাছ, ওইটাতে দেখবা যে মিষ্টি আলু, মানে মিষ্টি আলু বলতেছি, মেটে আলু। মাটির নিচে তো হয়ই আলু, কিন্তু ওই গাছেও দেখবা যে এরকম আলু হয় ছোট ছোট, এই যে এরকম দেখবা যে গাছেও আলু হয়। এটাকে অনেক জায়গায় গাছ আলু বলা হয়ে থাকে। তো যাই হোক, ওই আলুটাকে বলা হয়ে থাকে চুপড়ি আলু। এই চুপড়ি আলু হচ্ছে কক্ষমুকুল বা বুলবিলের উদাহরণ। ওকে, অর্ধবায়বীয় কাণ্ড, অর্ধবায়বীয় কাণ্ড দ্বারা, এটা মেনলি কচু জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। অর্ধবায়বীয় কাণ্ড দ্বারা এটা দেখা যায় কচু জাতীয় উদ্ভিদে, যেমন কচুর লতা, কচুর লতি, যেরকম কচুর লতি দেখছো না, খাইছো না কচুর লতি? কচুর লতি, রানার, হ্যাঁ, এটা রানার যা কচুরলতি হিসেবে পরিচিত। উদাহরণস্বরূপ আমরুল শাকের স্টলনের দ্বারা বংশবৃদ্ধির কথা বলা যায়। আচ্ছা, মুকুলোদ্গম, এটা ইস্টের ক্ষেত্রে হয়ে থাকে, এটা আমরা শৈবাল ছত্রাক চ্যাপ্টারে দেখে আসছি। পর্ণকাণ্ড, ফণিমনসা, পর্ণকাণ্ড দ্বারা ফণিমনসা, হ্যাঁ, পর্ণকাণ্ড দ্বারা কাদের ক্ষেত্রে? ফণিমনসার ক্ষেত্রে। আচ্ছা, এখন কলমের জায়গাটা আসি, এই জায়গাটা একটু পরে বলবো, এই লাইনটা একটু পরে বলতেছি। গুটি কলম, এটা হচ্ছে শক্ত কাণ্ডযুক্ত যে গাছগুলো আছে, শক্ত কাণ্ডযুক্ত গাছে গুটি কলম দেওয়া হয়ে থাকে। লেবু গাছ, আম গাছ, গোলাপ, গন্ধরাজ প্রভৃতি ফুলের গাছে গুটি কলম তৈরি করা হয়ে থাকে। আচ্ছা, গোলাপের এটা দেখে রাখো, গোলাপে গুটি কলমও দেওয়া যায়, আবার চোখ কলমও দেওয়া যায়। গোলাপে গুটি কলম, চোখ কলম দুটাই উপযোগী। আচ্ছা,
চোখ কলম বা কুড়ি সংযোজন, এটার উদাহরণ কিভাবে মনে রাখা যায় যে চোখ কলম কাদের ক্ষেত্রে? দেখো, কুল বরই, এটা দেখতে অনেকটা চোখের মতো না? চোখ কীরকম হয়? এরকম এরকম গোল্লা গোল্লা চোখ, অনেকের দেখবে যে একদম গোল চোখ। তো কুল বরইটাও চোখের মতো দেখতে না, গোল পুরাই। সো কুল বরইটা চোখ কলম, এভাবে মনে রাখতে পারো। কুল বরইতে চোখ কলম দেখা যায়। আচ্ছা, এখন এই জায়গাটা আসি। বলছে কি, ফল ও ফুলের চরিত্র নির্ভর করে সায়নের উপর, স্টকের উপর নয়। এখন তোমাকে বুঝতে হবে সায়ন জিনিসটা কি এবং স্টক জিনিসটা কি, এটা একটু বুঝতে হবে। দেখো, এই চিত্রে দেখো, মনে করো তুমি তোমার কোনো একটা আত্মীয় বাড়িতে গেছো, গিয়ে দেখলা যে তারা তোমাকে যে আম খেতে দিছে সেটা খুবই সুস্বাদু এবং তোমার সেটা পছন্দ হইলো খুবই। তো তুমি ওই আম গাছ থেকে একটা ডাল এরকম নির্বাচন করলা এবং সেখানে কলম করলা। কলম করার মাধ্যমে তুমি একটা ডাল আনলা ওই গাছ থেকে, এনে তুমি তোমার নতুন একটি গাছে, তুমি তোমার বাড়ির যে আম গাছ সেইখানে কলম করার মাধ্যমে ওই ডালটা লাগাই দিলা। তোমার গাছের ডালের সাথে ওই আত্মীয় বাড়ি থেকে আনা ওই আম গাছের ডালটা সংযোজন করে দিলা। তো মনে করো তুমি আত্মীয় বাড়ি থেকে যে ডালটা আনছো ওইটা হিমসাগর আমের ডাল, আর তুমি যেই গাছের লাগাইছো, মানে তোমার বাড়িতে যে গাছটা ছিল সেটা মনে করো রূপালি আম। এখন প্রশ্ন হচ্ছে, তুমি যে ডালটা লাগালা এই ডালে কোন ধরনের আম হবে, রূপালি আম নাকি হিমসাগর আম? ওই ডালে কিন্তু হিমসাগর আমই হবে। কারণ দেখো, এই যে তোমার আগে থেকে যে গাছটা ছিল, তোমার বাড়িতে আগে থেকে যে গাছটা ছিল ওইটার নাম হচ্ছে স্টক। আগে থেকে যে গাছটা ছিল তোমার বাড়িতে ওইটাকে বলা হয় স্টক। আর তুমি অন্য গাছ থেকে যে ডালটা এনে তোমার গাছে লাগাইছো ওই ডালটার নাম হচ্ছে সায়ন। হ্যাঁ, ওই ডালটার নাম হচ্ছে সায়ন। তো যে ফল হবে ওইটা কিন্তু নির্ভর করে যে সায়নটা কোন জাতের, এইটার উপর ডিপেন্ড করে ফল হয়। বুঝতে পারছো? তো এই জন্যই বলা হয়েছে যে ফল ও ফুলের চরিত্র নির্ভর করে সায়নের উপর, স্টকের উপর নয়। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, এখন পার্থেনোজেনেসিসটা দেখি আমরা। আচ্ছা, স্বাভাবিক যে জনন প্রক্রিয়া, স্বাভাবিক নিষেক প্রক্রিয়া কীরকম? যে শুক্রাণু প্লাস ডিম্বাণু, শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে নিষেক হবে, আর নিষেকের পরেই আমরা ভ্রূণ পাবো, তাই না? এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু যদি এমন হয়, ভাবো যে শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হইল না, মানে ডিম্বাণু নিষিক্ত হইল না, ডিম্বাণু নিষিক্ত না হয়েও ভ্রূণ সৃষ্টি করলো, জিনিসটা একটা অস্বাভাবিক প্রক্রিয়া না? এই অস্বাভাবিক প্রক্রিয়াটাই হচ্ছে পার্থেনোজেনেসিস। ওকে, দেখো, যে প্রজনন প্রক্রিয়ায় ডিম্বাণুটি নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টি করে এবং ডিম্বক স্বাভাবিক বীজে পরিণত হয় তাকে পার্থেনোজেনেসিস বলে। পার্থেনোজেনেসিস বা অপুংজনি। ওকে, আচ্ছা, তাহলে কি মেন ফোকাস করবা কোথায়? যে ডিম্বাণুটা নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টি করতেছে এবং ডিম্বক স্বাভাবিক বীজে পরিণত হচ্ছে, এটাই হচ্ছে পার্থেনোজেনেসিস বা অপুংজনি। ওকে, আচ্ছা, আর পার্থেনোকার্পির যে ব্যাপারটা, পার্থেনোকার্পি জিনিসটা সম্পূর্ণ আলাদা। পার্থেনোজেনেসিসের সাথে পার্থেনোকার্পির সম্পর্ক নাই। পার্থেনোকার্পি জিনিসটা কীরকম? হরমোন প্রয়োগ করে বীজহীন ফল উৎপাদন করা। যেমন একটা তরমুজ দেখছিলাম, এক ধরনের তরমুজ আবিষ্কার হয়েছে, যে এই যে তরমুজ খাইতে গেলে যে বিচি থাকে এর ভেতরে, এই বিচির কারণে কিন্তু বেশ ঝামেলা পোহাইতে হয়, নাহলে কত সুন্দর হইতো না তরমুজ খাইতে। তো এর যে বিচিটা, হরমোন প্রয়োগ করে বীজহীন হবে না এরকম ফল, হরমোন প্রয়োগ করে বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়া হচ্ছে পার্থেনোকার্পি। বর্তমানে এই যে লেবু, কমলা লেবু, এদের ক্ষেত্রে পার্থেনোকার্পি প্রয়োগ করা হচ্ছে। তারপর আমরা যে বীজহীন কলা খাই তাও একটি পার্থেনোকার্পিক ফল। আচ্ছা,
পার্থেনোজেনেসিস প্রধানত দুই প্রকার, হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। আচ্ছা, ডিম্বাণু ডিম্বাণু কি হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড বলো? অবশ্যই হ্যাপ্লয়েড। তো ওই স্বাভাবিক হ্যাপ্লয়েড ডিম্বাণুটা যদি পার্থেনোজেনেসিস করে তাহলে সেটা হচ্ছে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। কিন্তু এমন যদি হয় যে হ্যাপ্লয়েড ডিম্বাণুটা মাইটোসিস প্রক্রিয়ায় ডিপ্লয়েড হয়ে গেল, ডিপ্লয়েড হওয়ার পরে এই যে স্বাভাবিক মায়োসিস প্রক্রিয়ার বদলে মাইটোসিস প্রক্রিয়ায় ডিম্বাণু ডিপ্লয়েড হয়ে গেল, হয়ে যাওয়ার পরে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস করলো, ওইটাই হচ্ছে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। ওকে, আচ্ছা। তো উদাহরণটা কীভাবে মনে রাখা যায়? ডিপ্লয়েড পার্থেনোজেনেসিসের উদাহরণ মনে রাখার সিস্টেম হচ্ছে ডিপিটি ভ্যাকসিন পড়ছো না? জুলজিতে ডিপিটি ভ্যাকসিন পড়ছো, বোটানিতেও কিন্তু পড়ছো অণুজীব চ্যাপ্টারে। ডিপিটি দিয়ে মনে রাখা যায়, ডিতে হচ্ছে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস, পিতে এই যে পার্থেনিয়াম, আর টিতে হচ্ছে এই ট্যারাক্সাকাম। ওকে, এটা দিয়ে মনে রাখা যায় ডিপিটি। ওকে, আচ্ছা। আর হ্যাপ্লয়েডে কে কে আছে? সোলানাম নিগ্রাম আর ম্যাকুলাটা। আচ্ছা, তো এর মধ্যে থেকে একটা মনে রাখলেই হচ্ছে আর কি, পারবা। আর আরেকটা দেখো, তামাকের ক্ষেত্রে অ্যান্ড্রোজেনেসিস দেখা যায়। অ্যান্ড্রোজেনেসিস জিনিসটা কীরকম দেখো, আমরা পার্থেনোজেনেসিসের যে ব্যাপারটা দেখলাম যে ডিম্বাণু শুক্রাণু দ্বারা নিষিক্ত না হয়েই ভ্রূণ তৈরি করতেছে, কিন্তু এমন যদি হয় যে শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত না করেই শুক্রাণু নিজেই ভ্রূণ তৈরি করতেছে, মানে অনেকটা রাগারাগির মতো যে আরে ডিম্বাণু আমি নিষিক্ত করলাম না কিন্তু তাও তুমি ভ্রূণ তৈরি করে ফেললা, যাও আমিও রাগ করে আমিও নিষিক্ত ছাড়াই ভ্রূণ তৈরি করে ফেলবো, এরকম অনেকটা রাগারাগির মতো। সো শুক্রাণু যদি নিষিক্ত ছাড়াই ভ্রূণ তৈরি করে সেটা হচ্ছে অ্যান্ড্রোজেনেসিস। অ্যান্ড্রোজেনেসিসের যে ইয়াটা দেখা যায় হচ্ছে নিকোটিনা টোবাকাম, এটা হচ্ছে তামাকে এটা দেখা যায়। ওকে, আচ্ছা। এখন আমরা তিনটা টার্মের সাথে পরিচিত হব, অ্যাপোস্পোরি, অ্যাপোগ্যামি আর অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি। এই তিনটা জিনিসের সাথে আমরা একটু পরিচিত হব। অ্যাপোস্পোরি, আচ্ছা তোমাকে একটা জিনিস বলি, দেখো আমি ক্লাসের শুরুর দিকে একটা কথা বলছিলাম যে যেখানে তুমি স্পোর কথাটা পাবা বুঝবা যে এখানে ডিপ্লয়েড বিষয় সম্পর্কে আলোচনা আছে, আর যেখানে গ্যামেট বা গ্যামি কথাটা পাবা সেখানে বুঝবা যে হ্যাপ্লয়েড জিনিসপাতি নিয়ে আলোচনা আছে। তো দেখো, অ্যাপোস্পোরি এইখানটায় যে কাজটা হবে ডিপ্লয়েড জিনিসপাতি থেকে নিষেক ছাড়াই ভ্রূণ হবে। প্রথম কথা, নিষেক ছাড়া ভ্রূণ তো হবে অবশ্যই সবগুলা ক্ষেত্রে, এইখানেও নিষেক ছাড়া ভ্রূণ তৈরি হবে, অ্যাপোগ্যামিতেও নিষেক ছাড়া ভ্রূণ তৈরি হবে। এই যে এখানেও নিষেক ছাড়া ভ্রূণ, শুধু কোথা থেকে হচ্ছে এইটা একটু পার্থক্যটা বুঝতে হবে। মানে পার্থেনোজেনেসিসের ক্ষেত্রে আমরা কি দেখলাম, পার্থেনোজেনেসিসের ক্ষেত্রে হচ্ছে ডিম্বাণু নিষিক্ত না হয়েই ভ্রূণ তৈরি করতেছিল, কিন্তু এই যে তিনটা জায়গায় অ্যাপোগ্যামি, অ্যাপোস্পোরি এবং অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি, এই জায়গাগুলোতে ডিম্বাণুর কোনো কাজ নাই। এখানে ডিম্বাণুর কোনো কাজ নাই। এখানে কাজ আছে কাদের দেখো, যখন অ্যাপোস্পোরি বলবে, আমি বলছি যে স্পোর বুঝবা যে ডিপ্লয়েড জিনিসপাতি নিয়ে আলোচনা আছে। দেখো, ডিম্বকের দেহকোষ, এটা কি ডিপ্লয়েড না? অবশ্যই দেহকোষ ডিপ্লয়েড। ডিম্বকের দেহকোষ থেকে সৃষ্ট ভ্রূণথলির ডিম্বাণুটি হতে নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয়ে থাকে অ্যাপোস্পোরি। বুঝছো? মানে এই ক্ষেত্রে নিষেক ছাড়াই ভ্রূণ তৈরির ক্ষেত্রে কাজ করবে কে? ডিম্বকের দেহকোষ এই ক্ষেত্রে কাজ করবে। সো দেহকোষ তো অবশ্যই ডিপ্লয়েড। হ্যাঁ, আচ্ছা। তারপর দেখো, অ্যাপোগ্যামিতে আসি। এখানে বললাম যে এখানে গ্যামি মানে কি, হ্যাপ্লয়েড জিনিসপাতি নিয়ে আলোচনা আছে। দেখো, ডিম্বাণু আউট বলছিলাম, ডিম্বাণু ছাড়া ভ্রূণথলির অন্য যে কোনো কোষ, যেমন সহকারী কোষ, প্রতিপাদ কোষ, এগুলো হ্যাপ্লয়েড না? অবশ্যই। তো এইগুলা যদি নিষেক ছাড়া ভ্রূণ তৈরি করে তাহলে এটাকে আমরা বলবো অ্যাপোগ্যামি। ওকে,
অ্যালিয়ামে এরকম লক্ষ্য করা যায়। আচ্ছা, এবার অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি। অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি অ্যাপোস্পোরির মতোই। অ্যাপোস্পোরি আর অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি সেম, শুধু একটা জায়গায় পার্থক্য আছে, সেটা হচ্ছে অ্যাপোস্পোরির ক্ষেত্রে ডিম্বক ত্বক বা নিউসেলাস, অর্থাৎ ডিম্বক মানে দেহকোষ আর কি, ডিম্বকের যে দেহকোষ অর্থাৎ ডিপ্লয়েড জায়গা থেকে হচ্ছে নিষেক ছাড়া ভ্রূণ তৈরি হয়। এইটা বুঝতে পারছি যে এটা অ্যাপোস্পোরি, যে ডিম্বকের দেহকোষ অর্থাৎ ডিপ্লয়েড জায়গা থেকে ভ্রূণ তৈরি হবে নিষেক ছাড়া, ওইটা হচ্ছে অ্যাপোস্পোরি, তাই না? আর অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনিতেও সেম কথা, ডিম্বকের ত্বক অর্থাৎ ত্বক বা নিউসেলাসের কোষ এগুলো তো দেহকোষই, ওইখান থেকে হচ্ছে, কিন্তু পার্থক্যের জায়গা যেটা, এটা হচ্ছে অ্যাপোস্পোরিতে ভ্রূণথলি গঠন হয়। অ্যাপোস্পোরিতে ভ্রূণথলি গঠন হয়, এই যে দেখো, অ্যাপোস্পোরিতে ভ্রূণথলি গঠিত হয়, কিন্তু এইখানটায় ভ্রূণথলি গঠন হয় না, এই যে ভ্রূণথলি গঠন ছাড়াই। হ্যাঁ, এখানে ভ্রূণথলি গঠন ছাড়াই হচ্ছে নিষেক সম্পন্ন মানে ভ্রূণ সৃষ্টি হয়। ভ্রূণথলি গঠন ছাড়াই ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়া, এইটা হচ্ছে অ্যাডভেন্টেটিভ। মনে রাখতে পারো কীভাবে, অ্যাডভেন্টেটিভ মানে অ্যাডভান্স। এ হচ্ছে অ্যাডভান্স একটা সুবিধা পাচ্ছে, কি যে ভ্রূণথলি গঠন না করে ভ্রূণ সৃষ্টি করতে পারতেছে। অ্যাডভেন্টেটিভ কথা থেকে অ্যাডভান্স এরকম মনে রাখতে পারো। ওকে, আচ্ছা। সো আমরা এই তিনটা পয়েন্ট আশা করি বুঝতে পারছি। তো সামগ্রিকভাবে এই যে ডিম্বাণু, ভ্রূণথলি বা ডিম্বকের অন্যান্য কোষ থেকে নিষেক ছাড়া ভ্রূণ তৈরির সব প্রক্রিয়াকে বলা হয়ে থাকে অ্যাগ্যামোস্পার্মি। হ্যাঁ, এটাকে সামগ্রিকভাবে বলা হয় অ্যাগ্যামোস্পার্মি। মানে দেখো তুমি, এইখানটায় পার্থেনোজেনেসিস, তারপর হচ্ছে তোমার অ্যাপোস্পোরি, অ্যাপোগ্যামি, অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি সবগুলাই এইখানটায় মিক্স করা হয়েছে, সবগুলার ফিউশন এইখানটায়। অ্যাগ্যামোস্পার্মির মধ্যে সবগুলার ফিউশন আছে, ডিম্বাণু থেকে হোক, ভ্রূণথলি বা ডিম্বকের অন্যান্য যে কোনো কোষ থেকেই হোক, শুধু নিষেক ছাড়া ভ্রূণ তৈরি হইলেই হচ্ছে, সেটাকে আমরা বলবো অ্যাগ্যামোস্পার্মি। তুমি জানো দ্বারা বায়োলজিতে শব্দটা এখানে পাবা, দ্বারা বোঝায় যে না, দ্বারা নাই বোঝায়, নাই বা না এটা বোঝায় দ্বারা। তুমি দেখবা জুলজিতেও এটা, বোটানিতেও অনেক জায়গায় পাবা দ্বারা অলওয়েজ না বোঝায়। গ্যামো মানে হচ্ছে গ্যামেটের প্রয়োজন নাই, অর্থাৎ শুক্রাণুর সাথে মিলনের প্রয়োজন নাই, শুক্রাণুর সাথে মিলন ছাড়াই যেইখান থেকেই হোক, সেটা ডিম্বাণু থেকে হোক বা ভ্রূণথলি বা ত্বকের যে কোনো কোষ থেকে হোক, যেমনে হোক, জাস্ট নিষেক ছাড়াই যদি ভ্রূণ তৈরি হয়, তাহলে সেটাকে আমরা এক বাক্যে অ্যাগ্যামোস্পার্মি বলতে পারি। বুঝছো? আচ্ছা, অ্যাগ্যামোস্পার্মি অনুপ্রেরণা সৃষ্টির জন্য পরাগায়ন অত্যাবশ্যকীয় হলে তাকে বলা হয়ে থাকে সিউডোগ্যামি। এই জিনিসটা কীরকম, ধরো যে আমরা তো বুঝতে পারতেছি যে নিষেক ছাড়াই হচ্ছে এখানে ভ্রূণ তৈরি হচ্ছে, শুক্রাণু ডিম্বাণু মিলন লাগতেছে না। কিন্তু এমন যদি হয় যে শুক্রাণু ডিম্বাণু মিলন হচ্ছে না, কিন্তু শুধু খালি এমনে ওই যে গর্ভাশয়ের যে গর্ভমুণ্ড, ওই জায়গাটায় এসে পরাগরেণু এসে পড়তেছে, এসে মিলিত হচ্ছে শুধু না, এর পেছনে একটা কারণ আছে, কিন্তু এরা আলটিমেটলি নিষেকের জন্য শুক্রাণুটা পাঠাচ্ছে না বা শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে না পরাগায়ন হওয়া সত্ত্বেও, সেইটাকে আমরা বলি সিউডোগ্যামি। হ্যাঁ, আচ্ছা, সিউডো শব্দের অর্থ জানো? সিউডো মানে হচ্ছে নকল, নকল মানে এমনে না। সাধারণত কি হয় যে পরাগায়ন হইলে নিষেক হয়, কিন্তু এখানে পরাগায়ন হচ্ছে কিন্তু নিষেক হচ্ছে না, এটাকে সিউডোগ্যামি বলতেছি আমরা। আচ্ছা, এখন তোমার প্রশ্ন আসে যদি যে পরাগায়ন কেন হইল, কারণ শ্বাস তৈরির জন্য পরাগায়ন আবশ্যক। এই কারণে পরাগায়ন ছাড়া, নিষেক ছাড়া এমনিই তোমার এই অ্যাগামোস্পার্মি প্রক্রিয়ায়, এক কথায় অ্যাগামোস্পার্মি প্রক্রিয়ায় শুক্রাণুর সাথে মিলন ছাড়াই কিন্তু ভ্রূণ তৈরি হতে পারে, কিন্তু শ্বাস তৈরি হইতে পারে না। শ্বাস কোনটা? ওই যে ট্রিপ্লয়েড যেটা, এটা কখনোই পরাগায়ন ছাড়া সম্ভব না। সো শ্বাস তৈরির জন্য পরাগায়নের প্রয়োজন পড়ে। হ্যাঁ, এই লাইনটা দেখে রাখো। আচ্ছা, তো আনঅফিসিয়ালি আমাদের চ্যাপ্টারটা শেষ, শুধুমাত্র 2টা লাইন আছে, 2টা থেকে 3টা লাইন। নির্বাচন
মানে কৃত্রিম প্রজননের জন্য কোনটা গুরুত্বপূর্ণ, কি কি গুরুত্বপূর্ণ? নির্বাচন, সংকরায়ন, মিউটেশন। নির্বাচন কি? তোমাকে নির্বাচন করতে হবে, সিলেক্ট করতে হবে যে তুমি কোন উন্নত জাতটা সংকর করবা, কোন উন্নত জাতটা তুমি সংকরায়ন করাইতে চাচ্ছ। তারপর সংকরায়ন বা হাইব্রিডাইজেশন করাইতে হবে, দেন জেনেটিক মিউটেশন ঘটবে। দ্যাটস ইট। এটা এই পদ্ধতিতে ফসলের নতুন উন্নত জাত উদ্ভাবন করা হয়। আচ্ছা, এখন ইমাসকুলেশন জিনিসটা তোমাকে একটু বোঝাই। ইমাসকুলেশন জিনিসটা কি? এটা ধরো যে কোনো একটা পুষ্প, কোনো একটা ফুল মনে করো স্বপরাগায়নে সক্ষম, মানে একই ফুলের মধ্যে পুংস্তবক এবং স্ত্রীস্তবক দুইটাই উপস্থিত আছে। তাহলে একই ফুলে মানে একই উদ্ভিদে যদি পুংস্তবক এবং স্ত্রীস্তবক একই সাথে উপস্থিত থাকে তাহলে তারা কি স্বপরাগায়ন করে ফেলবে, মানে নিজেরা নিজেরা পরাগায়ন করে ফেলবে, তাই না? তো সেই ক্ষেত্রে এরকম যদি হয় তাহলে অন্য কোনো প্রকরণ তো আসতেছে না, সেই ক্ষেত্রে তো উন্নত জাত উৎপন্ন হবে না। যদি অন্য উদ্ভিদের শুক্রাণুটা আসতো তাহলে সেই ক্ষেত্রে প্রকরণ সৃষ্টির একটা চান্স থাকতো, কিন্তু যদি স্বপরাগায়ন করে তাহলে সেক্ষেত্রে তো তোমার নতুন প্রকরণ সৃষ্টি হবে না, নতুন জাত সৃষ্টি হবে না। এই জন্য উন্নত জাতের সাথে তুমি হচ্ছে উন্নত জাতের সাথে মিলন করাইতে চাচ্ছ। তো তোমাকে তাহলে অবশ্যই স্বপরাগায়নটা প্রোটেক্ট করতে হবে, যেন স্বপরাগায়ন যেন না হয়ে যায়, এটা তোমাকে ইনশিওর করতে হবে। এজন্য দেখো কি করা হয়, এখানে কি ছবি আছে সেরকম? ধরো যে এটা একটা ফুল, এটা একটা ফুল, এখানে গর্ভাশয় আছে, গর্ভমুণ্ডে জাস্ট ওই ফুলেরই পুংকেশর থেকে যদি পরাগরেণুটা চলে আসে তাহলে স্বপরাগায়ন হয়ে যাবে। তো তোমাকে কি কাজটা করতে হবে, এই যে পুংকেশরটা পরিণত হওয়ার আগে এটাকে ঘ্যাচাং করে কেটে দিতে হবে, পুংকেশরটা কেটে দিতে হবে যেন স্বপরাগায়ন না হইতে পারে। তো এইটাই যে স্বপরাগায়ন প্রতিরোধ করার জন্য পুংকেশর কেটে ফেলার যে প্রক্রিয়া, এটাকেই ইমাসকুলেশন বলে। আশা করি বুঝতে পারছো। তারপর কয়েকটি রোগ প্রতিরোধী জাতের নাম দেওয়া আছে এখানে, এটা এইভাবে মনে রাখা যায়। মুক্তা গাজী মোহিনী, মনে করো একজনের নামই এটাই, মুক্তা গাজী মোহিনী, মুক্তা গাজী মোহিনী, মুক্তা গাজী মোহিনী, মানে মনে করো কারোর কোনো একটা মেয়ের নাম হচ্ছে মোহিনী, তার মায়ের নাম মুক্তা, বাবার নাম গাজী, তো সেই মিক্সড করে নাম রাখছে মুক্তা গাজী মোহিনী, মুক্তা গাজী মোহিনী, মুক্তা গাজী মোহিনী, এভাবে মনে রাখতে পারো। এটা হচ্ছে রোগ প্রতিরোধী জাত। ওকে, BR10, BR14, BR15, ওকে, এরা হচ্ছে রোগ প্রতিরোধী। 10, 14, 15 মুক্তা গাজী মোহিনী, মুক্তা গাজী মোহিনী। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ চ্যাপ্টারটা শেষ। চ্যাপ্টারটা বুঝে বুঝে পড়লে সহজ, এটা প্রথমেই বলেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি যতটা সম্ভব বুঝে বুঝে পড়া যায় সেটাই আমরা চেষ্টা করছি। তো কোথাও কোথাও যদি একটু বুঝতে অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হতেই পারে, কারণ চিত্র দিয়ে বোঝানো হয়েছে তো এই চ্যাপ্টারটা। আর যারা 25 ব্যাচের বা 24 ব্যাচের শিক্ষার্থী, 24 ব্যাচের তো এখন আর ক্লাস করার কথা না, তারা অলরেডি অ্যাডমিশন থেকে এলিমিনেট হয়ে গেছে। তো 25 ব্যাচের যারা সেকেন্ড টাইমার বা ভবিষ্যতে যারা সেকেন্ড টাইমার হবা তারাও, অ্যান্ড ফার্স্ট টাইমার যারা আছো, অ্যান্ড এইচএসসি পরীক্ষার্থী, তারা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো ক্লাসটা। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় ওই জায়গাটা একটু টেনে টেনে দেখো, আরেকটা বার দেখো, ব্যাক করে আরেকটা বার দেখো, ইনশাল্লাহ বুঝতে পারবা। আমি স্বল্প সময়ের মধ্যে আমার সর্বোচ্চ চেষ্টা করছি বোঝানোর। তো এটাই, ক্লাসটা করার পরে তোমার যে দায়িত্ব সেটা হচ্ছে তুমি একটা কোশ্চেন ব্যাংক নিবা, প্রশ্ন সলভ করবা, ইনশাল্লাহ খুব ভালো একটা প্রস্তুতি হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি, শুভ বিদায়।